যা বলেন। আজকে আমাদের যতগুলা আমরা ওল্ড মাস্টারের অবজারভেশন পড়ে এসেছি, আজকে আমরা ভিদল কাসের দৃষ্টিকোণ থেকে ক্যালকেরিয়া কার্ভকে পড়ব। ভিদল কাসের দৃষ্টিকোণ থেকে ক্যালকেরিয়া কার্ভকে পড়ব। ভিদল কাস বর্তমানে জীবিত অবস্থায় আছেন এবং ওয়ার্ল্ডের একজন ফেমাস হোমিওপ্যাথ। সম্ভবত উনি বিশ্বের এখন পর্যন্ত বর্তমান সময়ের সবচাইতে টপ ক্লাস হোমিওপ্যাথ বলা হয় প্রফেসর জর্জ ভিদল কাসকে। উনি হ্যানিম্যান স্যার থেকে শুরু করে কেন্ট স্যার পর্যন্ত উনি সমস্ত কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ নিজের মতো করে সুন্দর ভাষায় পৃথিবীর মানুষ যাতে সঠিকভাবে বুঝতে পারে এইভাবে ব্যাখ্যা দিয়েছেন এবং হোমিওপ্যাথির নব জাগরণ বলা হয় হচ্ছে প্রফেসর জর্জ ভিদল কাসকে। তো সেই প্রফেসর জর্জ ভিদল কাসের দৃষ্টিকোণ থেকে আমরা আজকে ইনশাআল্লাহ ক্যালকেরিয়া কার্ভকে বোঝার চেষ্টা করব। আমরা খুব গভীর মনোযোগ দিব এবং খুব সুন্দরভাবে আমরা বোঝার চেষ্টা করব। ইমপিওর ক্যালসিয়াম কার্বনেট CaCO3, যেটা হলো ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালকেরিয়া কার্বের সংকেত। ট্রাইটুরেশন অব দ্য মিডল লেয়ার অফ ওয়েস্টার শেল, ঝিনুকের খোসার মধ্যম স্তর থেকে বিচূর্ণ প্রক্রিয়ায় এটা তৈরি করা হয়। Calcarea carb is a remedy which cover all stages of life from infancy to old age and all stages of pathology on the physical level from the common cold to malignant tumor and on the emotional or mental level from simple anxiety to manic depression and schizophrenia. ক্যালকেরিয়া কার্ভ হলো এমন একটা মেডিসিন যেটা জীবনের সমস্ত স্তর, একজন মানুষের জীবনের যত স্তর হইতে পারে শৈশব থেকে বার্ধক্য এবং প্যাথোলজির সমস্ত স্তরকে কভার করে, অর্থাৎ যত ধরনের প্যাথোলজি হতে পারে সমস্ত প্যাথোলজিকে সে কভার করতে পারে। শারীরিক স্তর থেকে সাধারণ সর্দি থেকে, শারীরিক স্তরের দিকে যদি আমরা তাকাই তাহলে সাধারণ সর্দি থেকে শুরু করে ম্যালিগনেন্ট টিউমার অর্থাৎ ক্যান্সার পর্যন্ত এবং আবেগগত বা মানসিক স্তরে সাধারণ উদ্বেগ, খুব সিম্পল টেনশন থেকে ম্যানিক বিষণ্ণতা এবং সিজোফ্রেনিয়া পর্যন্ত। অর্থাৎ এটা এমন একটা মেডিসিন যেটা আমাদের জীবনের সমস্ত স্তর, সমস্ত বয়সে, শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত যে কোনো বয়সের যে কোনো কারোর জন্য এটা নির্বাচিত হইতে পারে এবং প্যাথোলজির সমস্ত স্তর। হোমিওপ্যাথির প্যাথোলজিটাকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে শারীরিক স্তর আর একটা হচ্ছে মানসিক স্তর। তো শারীরিক স্তরের সমস্ত জিনিস, সাধারণ সর্দি যেটা একদম অ্যাকুইট অবস্থা থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত, ক্যান্সারকে বলা হয় প্যাথোলজির সবচাইতে খারাপ স্তর। তো এই পর্যন্ত অর্থাৎ ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত, একদম সাধারণ একটা ফোড়া থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত এবং মানসিক লেভেলে একটা খুব ছোট্ট একটা উদ্বেগ, টেনশন থেকে শুরু করে একদম সিজোফ্রেনিয়াকে বলা হয় মানসিক রোগের সবচাইতে বড় ধাপ। একদম সব লেভেল পর্যন্ত, সব স্তরে, সব বয়সে, সব রোগের ক্ষেত্রে, রোগের যে কোনো স্তরের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ভ নির্বাচিত হইতে পারে এমন একটা গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ। One intriguing observation I have noted in the course of my clinical experience is that a disproportionately high percentage of baby, perhaps 40%, require calcarea carb in the beginning of their lives, while this remedy is indicated much less frequently in adult. ভিদল কাস বলতেছে যে আমার ক্লিনিক্যাল অভিজ্ঞতায় আমি একটি চমকপ্রদ পর্যবেক্ষণ লক্ষ্য করেছি যে অসমানুপাতিকভাবে উচ্চ শতাংশ শিশুর ক্ষেত্রে, খুব সম্ভবত 40% শিশুর ক্ষেত্রে তাদের জীবনের শুরুতে অর্থাৎ তাদের মানে শিশুকালীন অবস্থাতে ক্যালকেরিয়া কার্বের প্রয়োজন হয়, যখন এই ওষুধটি অন্যদিকে বা শিশুর বিপরীতে প্রাপ্তবয়স্কদের মধ্যে শিশুদের তুলনায় কম ঘন ঘন নির্দেশিত হয়। অর্থাৎ ভিদল কাস বলতে চাইছে যে বেশিরভাগ বাচ্চা শিশুদের ভিতরে ক্যালকেরিয়া কার্বের লক্ষণ পাওয়া যায় এবং যেটা বাচ্চা যখন আস্তে আস্তে পূর্ণ বয়স্ক মানুষ হয় তখন আসলে বাচ্চাদের তুলনায় প্রাপ্তবয়স্কদের মধ্যে এটা অপেক্ষাকৃত কম নির্বাচিত হয়। In babies and young children, the need for calcium is tremendous. It is the main element necessary for the development of the skeleton and teeth and the
quantity quality required of this young age are enormous. If there is even the smallest disturbance in the absorption of calcium, it becomes apparent though a certain group of symptoms which are identified as belonging to calcarea curve. শিশুদের মধ্যে ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা প্রচুর। এটি অস্থিসমূহ, হাড্ডি এবং দাঁতের বিকাশের জন্য প্রয়োজনীয় প্রধান একটা উপাদান এবং অল্প বয়সে প্রচুর পরিমাণে এটা প্রয়োজন। কারণ একটা বাচ্চার বডি যখন ফর্মেটিভ হয়, হ্যাঁ, আমরা জানি যে সাধারণত 24 মাস বয়স পর্যন্ত, অর্থাৎ বাচ্চার একজন মানুষের তার পুরো জীবনের গঠনটা এইটা কিন্তু তার 2 বছরের মধ্যে হয়ে যায় এবং এই 2 বছরের মধ্যে তার পুরা জীবনের গঠনটা হয়ে যায়, অর্থাৎ 90% গঠন এই ক্ষেত্রে হয়ে যায় এবং একদম শিশু অবস্থাতে বাচ্চার মায়ের পেট থেকে শুরু করে নিয়ে তার 24 মাস বয়স পর্যন্ত তার জীবনের 90% আপনার গঠন বা সবকিছু হয়ে যায়। আর এই যে গঠনিক যে ব্যাপারটা, এই জায়গাটাতে ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা অনেক বেশি। তো এই জন্য ক্যালসিয়ামের শোষণে সামান্যতম যদি ব্যাঘাত ঘটে তাহলে কিছু নির্দিষ্ট গ্রুপের লক্ষণগুলির মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে। আমি আবার বলতেছি, যদি এই ঘটনা ঘটাইতে ক্যালসিয়ামের শোষণে বা ক্যালসিয়াম মেটাবলিজমে যদি সামান্যতম ব্যাঘাত ঘটে বা ত্রুটি থাকে তাহলে কিছু লক্ষণ প্রকাশিত হয় যা ক্যালকেরিয়া কার্বের সাথে খুব ভালোভাবে মিলে। তাহলে আমরা বুঝলাম যে ক্যালসিয়ামের মেটাবলিক সিস্টেমের যদি কোনো প্রবলেম হয়, বডিতে ক্যালসিয়াম অ্যাবজর্বেশন অ্যাসিমিলেশনের যদি কোনো প্রবলেম হয়, সেই সামান্যতম ব্যাঘাতও যদি ঘটে তাহলে এটা ক্যালকেরিয়া কার্বের লক্ষণগুলা নিয়ে আবির্ভাব হবে। As our children grow and the need for calcium decrease, one of the following task place. শিশু বড় হওয়ার সাথে সাথে ক্যালসিয়ামের এই যে প্রয়োজনীয়তা এটা কমে যেতে থাকে এবং নিম্নলিখিতগুলির মধ্যে একটা ঘটে। অর্থাৎ একটা বাচ্চা যখন ক্যালকেরিয়া কার্বের একটা বাচ্চা যখন ক্যালসিয়ামের অ্যাসিমিলেশনের প্রয়োজনীয়তা বা ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা যখন বাচ্চা আস্তে আস্তে বড় হবে তখন তার ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা আস্তে আস্তে কমতে থাকবে এবং 3টা ঘটনার কথা বলছে বা 3টা কন্ডিশনের কথা বলছে ভিদলকার স্যার, যে এই 3টা কন্ডিশনের যে কোনো একটা ওই লোকের ক্ষেত্রে ঘটতে পারে। সেটা কি? এ নাম্বার ব্যাপার হলো, 1 নাম্বার ব্যাপার হলো বা এ নাম্বার ব্যাপার হলো, দ্য ডিস্টারবেন্স ইজ অটোমেটিক্যালি কারেক্ট অ্যান্ড দ্য পারসন গ্রো ইনটু হেলথ। বিশৃঙ্খলা যা ঘটবে এটা স্বয়ংক্রিয়ভাবে সংশোধন করা হবে এবং ব্যক্তি সুস্থ হবে। এটা হচ্ছে একদম খুব নরমালি কথা আর কি, যেটা শুধুমাত্র অল্প সংখ্যক, অর্থাৎ ভিদলকাসের যে লেভেল অফ হেলথ, এই লেভেল অফ হেলথের যারা একদম উপরের দিকে থাকে তাদের ক্ষেত্রে এই এ ক্যাটাগরিকে উনি বলতেছে যে বডির বা আমাদের ভাইটাল ফোর্সের যে বিশৃঙ্খলতাই হোক এটা স্বয়ংক্রিয়ভাবেই সংশোধন হবে এবং ব্যক্তি অটোমেটিক্যালি সুস্থ হবে। 2 নাম্বার কন্ডিশন, বি নাম্বার কন্ডিশনে বলতেছে দ্য অ্যাবজারভেশন প্রবলেম ইজ নট কারেক্টেড অ্যান্ড ইজ অ্যাকম্পাইড বাই নিউ লেয়ার অফ ডিজিজ ডিস্টারবেন্স। শোষণ সমস্যা সংশোধন করা হয় না এবং রোগের ব্যাঘাতের বা বিশৃঙ্খলার যে ব্যাঘাতটা হয় এটা নতুন স্তর দ্বারা অনুষঙ্গী হয়। এবং 3 নাম্বার কন্ডিশনে বলতেছে, অর্থাৎ এই কথাটাকে যদি আমরা একদম সহজভাবে বলি তাহলে হচ্ছে যদি স্বয়ংক্রিয়ভাবে সংশোধন করা না হয়, হ্যাঁ, তাইলে কি হবে, রোগের যে বিশৃঙ্খলতা হবে এটা নতুন নতুন স্তর দ্বারা আসবে আর কি, অর্থাৎ বিভিন্ন লেয়ার আসবে। অর্থাৎ একটা রুগী, সাপোজ ধরেন নেট্টামিওরের রুগীর ভিতরে যদি আপনার দেখা গেছে যে সে আঘাতের একটা হিস্ট্রি পেল, তার বডিতে একটা আঘাতের একটা হিস্ট্রি থাকলো, তাহলে তার একটা এই যে ফিজিক্যালি যে একটা ট্রমা এটার একটা লেয়ার থাকলো। হয়তোবা সে নেট্টামিওর দিয়ে প্রপার কাজ করবে না যতক্ষণ না পর্যন্ত আর্নিকা দিয়ে তার এই লেয়ারটাকে উঠানো হয়। ঠিক তেমনি হয়তো তার একটা অপারেশন হয়েছে, নেট্টামিওরের কেসটা নেট্টামিওরের, কিন্তু তার একটা অপারেশন হয়েছে, এই অপারেশনের কারণে তার একটা স্ট্যাপিস সেগ্রিয়ার লেয়ার হয়ে গেছে, বা সে নেট্টামিওরের রোগী কিন্তু বা সে খুব ভয় পাইছে, ভয় পাওয়ার কারণে তার ভিতরে অ্যাকোনাইটের একটা লেয়ার চলে আসছে। এই বিভিন্ন লেয়ার তার আসবে এবং ওই ব্যক্তিকে আপনি সম্পূর্ণ সুস্থ করতে চাইলে
কিওর করতে চাইলে, হ্যানিম্যান স্যারের যে কিওরটা বলতেছে, এইটা করতে চাইলে যত লেয়ারে তার এই রোগগুলা চলবে এই সমস্ত লেয়ার উঠাইতে হবে। এই জন্য হোমিওপ্যাথিতে অতীত রোগের ইতিহাস এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এমন কিছু রোগ আছে, যেমন তার হয়তো হাম হয়েছে, বা তার হয়তো বসন্ত হয়েছে, বা তার হয়তো একটা স্কিন ডিজিজ আছে, যেগুলা সালফারের রিপ্রেজেন্ট ছিল, বা মেলানড্রিনামের রিপ্রেজেন্ট ছিল, বা মরবিলিনামের রিপ্রেজেন্ট ছিল। এগুলা সঠিকভাবে চিকিৎসা না হইলে এগুলা কিন্তু তার বডিতে লেয়ার হিসাবে থাকবে, এবং এগুলা যত লেয়ার থাকবে, একটা ব্যক্তির শরীরে 5টা 7টা পর্যন্ত লেয়ার থাকতে পারে। আর এই জিনিসগুলা হচ্ছে বি ক্যাটাগরির রুগী, যে লেয়ারগুলাকে আপনি যতক্ষণ না সরাবেন রুগী আপনার একদম কিউর হবে না। আর 3 নাম্বার বলতেছে, সি ক্যাটাগরিকে বলতেছে, দ্য অ্যাবজারভেশন প্রবলেম ইজ নট কারেক্টেড অ্যান্ড নো নিউ লেয়ার আর ক্রিয়েটেড। শোষণ সমস্যা সংশোধন করা হয় না, কিন্তু নতুন কোনো স্তর তৈরি করা হয় না। এই 3টা ক্যাটাগরিতে মানুষ থাকতে পারে। তো ইন বি, এখন এই বি ক্যাটাগরিতে বলতেছে, দ্য অ্যাবজারভেশন প্রবলেম ইজ নট কারেক্টেড অ্যান্ড দ্য পেশেন্ট স্লোলি প্রোগ্রেসেস অ্যালং দ্য road to chronic disease as the encounter various stresses in the course of his life. His symptomatology changes his accordance with each new layer of disease disturbance that is suppressed upon the original layer of disease predisposition. এখন বি নাম্বারে কি ঘটনাটা ঘটতেছে, ভিদল কাজ ব্যাখ্যা করতেছে, যদি শোষণ সমস্যা সংশোধন না করা হয়, ওই যে ক্যালসিয়ামের যে ডিফেকশন, এইটার যে লেয়ার, হ্যাঁ, এইটাকে যদি আপনি সংশোধন না করেন, অ্যাসিমিলেশন যদি আপনি ঠিকঠাকভাবে প্রপার মেটাবলিক সিস্টেমকে যদি আপনি কারেক্টেড না করেন, তাহলে রুগী ধীরে ধীরে দীর্ঘস্থায়ী রোগের রাস্তা ধরে অগ্রসর হবে। অর্থাৎ রুগীর ভিতরে আস্তে আস্তে ক্রনিক কন্ডিশন তৈরি হবে। তিনি যখন তার জীবনকালের বিভিন্ন চাপের সম্মুখীন হবে, অর্থাৎ জীবনে চলতে গেলে তার বিভিন্ন চাপ বা স্ট্রেস, মানে যে কোনো বড় ধরনের ঘটনাকে চাপ বলা হচ্ছে, এগুলার যদি সে সম্মুখীন হয়, তখন তার লক্ষণ বিদ্যা, সিমটোম্যাটোলজি, রোগের বিশৃঙ্খলতার প্রতিটি নতুন স্তর অনুসারে পরিবর্তিত হবে, যা রোগের প্রবণতার মূল স্তরের উপরে চাপিয়ে দেওয়া হবে। ওই যে লেয়ার, এক একটা লেয়ার আসে তার রোগের উপরে চেপে চেপে বসবে আর কি, এবং ওগুলাকে সংশোধন না করা পর্যন্ত হবে না। ফর এক্সাম্পল, এখানে ভিদলকাস স্যার একটা উদাহরণ দিয়েছে, গ্রিফ supermenopause, a layer of ignatia and netamuricum on the constitution calcarea case. A vaccination further supremacy a thuja or morbillium layer. Then influenza add a layer of influenzinum. In such a case, you will not cure the patient unless you follow the exact reverse sequence in prescribing, that is, in my example, first influenza, then thuja, then netamur, then ignatia, and only finally calcarea carb. উদাহরণ দিছে ভিদল গাছার এই বি নাম্বার ক্যাটাগরির, যে উদাহরণস্বরূপ দুঃখ, প্রবল মনোবেদনা একটা সাংবিধানিকভাবে ক্যালকেরিয়ার কেসে ইগনেশিয়া এবং নেকটামিউরের একটা স্তরকে চাপিয়ে দেয়। রুগী ক্যালকেরিয়া কার্ভ, কিন্তু দুঃখ, প্রবল যে মনোবেদনা বা একটা মানসিক চাপ, প্রেমে ব্যর্থ হওয়া, তার মা মরে যাওয়া, তার বাচ্চা মরে যাওয়া, পরীক্ষায় ফেল করা, চাকরিচ্যুত হওয়া, অপমানিত হওয়া, এই যে বিভিন্ন, বা অর্থনৈতিক লস খাওয়া, এই যে বিভিন্ন ধরনের যে মনোবেদনা বা দুঃখর যে ব্যাপারগুলা, মানসিক যে আঘাত আছে, এইগুলা ক্যালকেরিয়ার কেস কিন্তু ইগনেশিয়া এবং নেকটামিউরের একটা স্তর উপরে এসে পড়ে, এটাকে লেয়ার বলা হচ্ছে। অর্থাৎ গ্রিফের একটা লেয়ার পড়তেছে, নেট্রামের একটা লেয়ার পড়তেছে, ইগনেশিয়ার একটা লেয়ার পড়তেছে। এখন এখানে ইগনেশিয়া বুঝবো কিভাবে, আমি আরেকটু কথা স্পষ্ট করি, যদি খুব স্বল্পকালীন গ্রিফ হয় এবং এটা যদি হতাশা আকারে চলে আসে এবং দীর্ঘশ্বাস আকারে যদি রুগীর বের হইতে থাকে, তাহলে এই লেয়ারটা ইগনেশিয়ার। আর যদি খুব চাপা দুঃখ ভিতরে বয়ে নিয়ে বেড়াইতে থাকে এবং এটা যখন দীর্ঘদিন হয়ে যাবে এবং নিজেকে নিজের ভিতরে সে আটকিয়ে রাখবে, এই কন্ডিশন হইলে এটা নেট্রামের মধ্যে চলে যাবে। আবার টিকা আর একটা স্তর, এটা থুজা বা মরবিলিনাম স্তরকে আরো বেশি করে চাপিয়ে তোলে। এখন ওই রুগী যে টিকা দিছে, টিকার কুফল হয়েছে, টিকার কুফল হইলে আবার থুজা বা মরবিলিনামের স্তর আরো বেশি চাপিয়ে তুলবে। এরপরে ইনফ্লুয়েঞ্জা হওয়ার পরে সব অবিসদৃশ্য বিধানে যদি রোগকে চাপা দেওয়া হয়, তাহলে ইনফ্লুয়েঞ্জামের একটা স্তর এই রোগের উপরে যোগ করে। এই ধরনের ক্ষেত্রে এই রোগীকে নিরাময় করতে পারবেন না যদি না প্রেসক্রিপশনে একটা সঠিক বিপরীত ক্রম অনুসরণ করেন। যেমন আমার কতগুলা লেয়ার আছে, কোনটা পরে আছে। যেমন প্রথমে হচ্ছে শেষে আছে ইনফ্লুয়েঞ্জাম, তাহলে শেষেরটাকে আগে রিমুভ করতে হবে। তাহলে শেষের যে স্তর
রুগীর উপরে আমার কিসের স্তর আছে? রুগীর উপর আমার মানসিক দুঃখের একটা স্তর আছে, প্রথম স্তর। দ্বিতীয় আঘাতটা হলো টিকা, তারপরে হচ্ছে তার হলো ইনফ্লুয়েঞ্জা। তা আমাকে কি করতে হবে? এটাকে রিভার্স করতে হবে। তার মানে যেটা সবার শেষে ঘটছে এটাকে আমাকে আগে ওষুধ দিয়ে এই লেয়ারটাকে উঠাইতে হবে। তাহলে আমাকে প্রথমে ইনফ্লুয়েঞ্জাম দিতে হবে, তারপরে থুজা দিতে হবে, তারপরে নেকটা মেয়র অথবা আপনার ইগনেশিয়া দিতে হবে। তারপরে শেষ পর্যন্ত যেটা থাকবে গ্রাউন্ড, যেটা জমিন থাকবে, এটা হচ্ছে ক্যালকেরিয়ার থাকবে আর কি। ওই যে কেক বানায় না বিভিন্ন লেয়ার দিয়ে, হ্যাঁ, ওই লেয়ারগুলো একটা একটা করে উঠায় লাস্ট যে লেয়ার থাকবে এটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ। এইখানে ক্যালকেরিয়া কার্ভ দিলে রুগী একদম কিওর হইতে পারে। তাহলে এখানে বিদল কাজ স্যার বলতেছে যে আমাদের বিভিন্ন লেয়ার থাকতে পারে, শুধুমাত্র যে একটা মেডিসিন যে সারা জীবন ওইটা থাকবে ব্যাপারটা তা না। একটা মেডিসিনের উপরে অন্য একটা স্ট্রেস এসে তার উপরে একটা লেয়ার তৈরি করতে পারে, এবং ওই লেয়ারটাকে ওই ওষুধ দিয়ে যেটা প্রমিনেন্ট সিমটোমেটোলজি ওইটাকে ক্লিয়ার করে লেয়ারকে উঠায় দিয়ে তার মূল কনস্টিটিউশনে ফিরে আসতে পারে। এখানে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিলেই যে আপনার সব জায়গায় যে আপনি সফল হবেন ব্যাপারটা কিন্তু তা না। আপনার কনস্টিটিউশন ক্যালকেরিয়া কার্ভ, কিন্তু তার ভিতরে নেট্রামের লেয়ার আছে, থুজার লেয়ার আছে, আবার স্ট্যাপিসিক্রিয়ার লেয়ার আছে, ইনফ্লুয়েঞ্জামের লেয়ার আছে। এই লেয়ারগুলোকে পার্ট বাই পার্ট যেটা সবার শেষে আসছে সেটাকে আগে উঠাইতে হবে, তারপরে পরেরটা, তারপরে পরেরটা। এইভাবে লেয়ার বাই লেয়ার ক্লিয়ার করার পরে আপনি রুগীর অরিজিনাল কনস্টিটিউশন পাবেন। এই জন্য অনেক হোমিওপ্যাথিক ডাক্তার আছে যারা রুগীর জন্য ঠিকই কনস্টিটিউশনাল ওষুধ বের করছে, এরা দুই জায়গায় ভুল করে। এই লেয়ার বাই লেয়ার যখন থাকে তখন সে সঠিক লেয়ারকে খুঁজে পায় না, অর্থাৎ তার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, তার এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সে সে যেতে পারে না। দেখা গেছে যে সে বারবার ক্যালকেরিয়া কার্ভ দিচ্ছে, রুগী একটু ভালো থাকতেছে বা এলোমেলো সিমটোমেটোলজি তৈরি করতেছে, কিন্তু পেশেন্ট ভালো হচ্ছে না, ডাক্তারও ঘাবড়িয়ে যাচ্ছে। এর কারণ কি? তার ওই ক্যালকেরিয়ার কনস্টিটিউশনের উপরে বা রুগীর যে ধাতুগত ওষুধ আছে ওই ওষুধের উপরে আরো বিভিন্ন ধরনের ওষুধের লেয়ার পড়ে আছে, এগুলা স্তর বাই স্তর সেজে আসছে। এইগুলাকে ক্লিয়ার করার পরে আপনার যখন তার মূল কনস্টিটিউশন আপনি পাবেন তখন কনস্টিটিউশনালি ট্রিটমেন্ট দিলে রুগী ভালো হবে। এটা হচ্ছে বি ক্যাটাগরির ক্ষেত্রে এটা একটা ঘটনা ঘটতে পারে, এই জন্য এটা আমাদের মাথায় রাখা দরকার। তারপরে সি ক্যাটাগরির ক্ষেত্রে বলতেছে, ইন সি the problem is not corrected yet the stress mentioned above do not create new layer, they severe to only exacerbate the calcarea symptom and shift the pathology to a deeper level. The patient retain his calcarea symptomatology and in this case remains a calcarea case throughout his life. His case is not complicated, there is only the calcarea layer and no other. It is for that this region that I have said that if we find an older individual whose symptomatology call for calcarea curve, that person tends to have a quite a strong constitution. In this instance it does not matter how severe or malignant the case may be, the possibility for a cure is great. তাহলে সি নাম্বার ক্ষেত্রে সবার শেষ যে কন্ডিশনটা সেই ক্ষেত্রে বলতেছে সমস্যাটা সংশোধন করা হয়নি, তবুও উপরে উল্লেখিত চাপগুলা নতুন কোনো স্তর তৈরিও করে নাই। এই ক্ষেত্রে শুধুমাত্র ক্যালকেরিয়ার উপসর্গগুলিকে বা সিমটমগুলোকে আরও বাড়িয়ে দেয় এবং প্যাথোলজিটাকে গভীর স্তরে স্থানান্তরিত করে, খুব গভীর পর্যায়ে চলে আসে। অর্থাৎ রোগের প্রথম যে স্তরটা ছিল, হয়তো তার শ্বাসকষ্ট রুগী, সে অ্যাজমার রুগী, কিন্তু এই অ্যাজমার রুগীটা হয়তো তার এপিসোডাল অ্যাজমা ছিল, অর্থাৎ অনেকদিন পর পর তার অ্যাজমার ভাব আসতেছে। কিন্তু এই যে প্রাথমিক অ্যাজমা, হয়তো শীতকালেই তার শুধু অ্যাজমা দেখা দিচ্ছে, কিন্তু এই প্যাথোলজিটা যখন আরো গভীর স্তরে স্থানান্তরিত হচ্ছে তখন একদম যখন পারসিস্টেন্ট অ্যাজমাতে চলে যাচ্ছে বা টার্মিনাল স্টেজের অ্যাজমাতে চলে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে তার প্রতিদিন বা প্রতি ঘন্টায় ঘন্টায় তার অ্যাজমা হচ্ছে। অর্থাৎ রোগ অ্যাজমা এটা আপনার প্রতি শীতকালেও হতে পারে, প্রতি 6 মাস পর পরেও হতে পারে, বা পজিটিভ ফ্যাক্টর দ্বারাই অ্যাজমা উত্তেজিত হইতে পারে। কিন্তু প্যাথোলজি তত ডিপ যাবে তত ওই রোগটা আরো বেশি ফ্রিকোয়েন্টলি এবং রোগীকে কষ্ট দিতে থাকবে। এই ঘটনাটা এখানে বলতেছে। রোগী তার ক্যালকেরিয়ার উপসর্গ ঠিকই বজায় রাখতেছে, এই ক্ষেত্রে তারা সারা জীবন ক্যালকেরিয়ার কেস থাকবে। যদি কোনো কেসের লেয়ার যদি রোগীর ভিতরে না থাকে তাহলে কেস ক্যালকেরিয়ার হয়তো আপনি ওই ক্যালকেরিয়ার অ্যাসামিলেশনটাকে ক্লিয়ার না করার কারণে
বা গ্রাউন্ডটাকে প্রথমে ক্লিয়ার না করার কারণে তার প্যাথোলজিটা অনেক ডিপে চলে গেছে, কিন্তু রুগী কিন্তু ক্যালকেরিয়ারই আছে, তার কেস খুব জটিল না, এখানে শুধুমাত্র ক্যালকেরিয়ার স্তরটাই আছে, অন্য কোনো স্তর নাই। এই কারণেই ভিদল কাজ বলতেছে যে যদি আমরা এমন একজন বয়স্ক ব্যক্তিকে খুঁজে পাই, বয়স্ক ব্যক্তির কথা কেন বলতেছে, যেহেতু বৃদ্ধ মানুষ একদম ছোট থেকে নিয়ে শুরু করে সে একদম বয়োবৃদ্ধ হয়ে গেছে, তাহলে বয়স্ক ব্যক্তি হচ্ছে উদাহরণ দেওয়ার জন্য একটা আইডিয়াল মাধ্যম। সেখানে বলতেছে যার লক্ষণ বিদ্যা ক্যালকেরিয়া কার্বনিকের, অর্থাৎ এই লোকটা ছোট থেকেই ক্যালকেরিয়া কার্ব ছিল, তার উপরে কোনো লেয়ার ছিল না, কোনো স্ট্রেস ছিল না, এবং সে ছোটবেলা থেকে যৌবন পেরিয়ে যে এখন সে বৃদ্ধ হয়ে গেছে, তারপরেও সে ক্যালকেরিয়া কার্বেরই রুগী আছে, তবে সেই ব্যক্তির একটা শক্তিশালী কনস্টিটিউশন এখনো রয়ে গেছে। এই ক্ষেত্রে এটা কোনো ব্যাপার না যে কেস কতটা গুরুতর বা মারাত্মক হতে পারে, অর্থাৎ এই ক্ষেত্রে কেস কত জটিল কঠিন আর কত গভীরে কেসটা চলে গেছে, কত সিভিয়ার আছে, এইটা আমাদের জানার দরকার নাই। এইটা এই ক্ষেত্রে আপনার ক্যালকেরিয়া কার্ব আপনার ওই বৃদ্ধকেও একদম নিরাময়ের সম্ভাবনায় নিয়ে আসবে, অর্থাৎ নিরাময় করে ফেলবে, কোনো ঝামেলা নাই। এক্ষেত্রে বোঝাইতেছে যে আপনার যত লেয়ার থাকবে, রুগীর যত প্যাথোলজির যত সাপ্রেশন থাকবে, তত আপনি তাকে ভালো করতে পারবেন না। আর রুগীর ডিপ প্যাথোলজি যত জটিলই হোক না কেন, কিন্তু আপনি তাকে ভালো করতে পারবেন ওই কনস্টিটিউশনটা দিয়ে, এটাই হলো মূল কথা আর কি। In my experience, the calcarea state is one that is rarely added as a new layer. These individuals are usually relatively healthy and balanced. Their firmness and stability are not easily compromised. When their vitality is compromised by some stress, such as excessive allopathic drugging, the pathology surface is ক্যালকেরিয়াস কন্ডিশন। আমার অভিজ্ঞতায়, অর্থাৎ জর্জ ভিদলকাসের অভিজ্ঞতায় বলতেছে যে ক্যালকেরিয়ার অবস্থা এমন একটি যা খুব কমই একটি নতুন স্তর হিসেবে যুক্ত করা হয়। এই ব্যক্তিরা সাধারণত তুলনামূলকভাবে সুস্থ থাকে এবং তারা সঠিকভাবে ভারসাম্যপূর্ণ হয়, তাদের যে দৃঢ়তা এবং স্থিতিশীলতা সহজে আপোস হয় না, এবং তাদের জীবনী শক্তি যখন কিছু চাপ দ্বারা আপোস করা হয়, যেমন অত্যাধিক অ্যালোপ্যাথি ড্রাগিং, কর্টিকোস্টেরয়েড বা ঘুমের ওষুধ বা অ্যান্টিসাইকোটিক ড্রাগ বা বিভিন্ন নেশা, তখন এই প্যাথোলজিটি ক্যালকেরিয়ার অবস্থায় তখনও পর্যন্ত থাকে। যেমন কি ফর ইনস্ট্যান্স ওয়ান অফেন ফাইন্ড দ্যাট elderly patient who have received calcarea curve for lumbago again require calcarea curve when they develop another pathology। এটা এ ক্যাটাগরির ক্ষেত্রে হইতে পারে, যে উদাহরণস্বরূপ প্রায়ই দেখা যায় যে বয়স্ক রোগীরা যারা কোমরের ব্যথার জন্য ক্যালকেরিয়া কার্ভ মানে খেয়ে ভালো হয়েছেন, তাদের আবার ক্যালকেরিয়া কার্ভের প্রয়োজন হইতে পারে অন্য কোনো প্যাথোলজি বিকাশ করলেও। অর্থাৎ আমরা তো আসলে রোগের চিকিৎসা করি না, রুগীর চিকিৎসা করি। তো সেই ক্ষেত্রে ওই এ নাম্বার ক্যাটাগরিতে বলতেছে যে আপনার কোনো ঝামেলা নাই, রুগী যদি ক্যালকেরিয়ার কনস্টিটিউশনে থাকে আর যদি বি আর সি ঘটনা যদি না ঘটে, তাহলে আপনার যেমন কি ঘটনা ঘটছে যে আপনার কোমর ব্যথার জন্য আপনি ক্যালকেরিয়া কার্ভ রুগীকে দিয়েছেন, রুগী ভালো হয়ে গেছে, এরপরে কোমর ব্যথা ভালো হয়ে যাওয়ার পরে তার ব্রঙ্কাইটিস আসলো, অ্যাজমা আসলো, চুলকানি আসলো, তারপরে আরো তার দাউদ একজিমা আসলো, যাই প্যাথোলজি আসুক না কেন, আপনি কিন্তু তাকে এই ক্যালকেরিয়া কার্ভ দিয়েই কিন্তু তাকে ভালো করতে পারবেন, এই কথাটাই উনি বলতেছে। This need not always be the case because at other time an acute remedy such as belladonna, rastox, etc. may be required without the subsequent necessity to return to calcarea or to any other deeply acting remedy। এটা সর্বদা সব সময়ের জন্য প্রয়োজন হয় না। এই যে তিনটা ঘটনা বলা হইলো, এই তিনটা ঘটনা কিন্তু সব সময় সব জায়গার জন্য প্রযোজ্য না। অন্যান্য সময়ে ক্যালকেরিয়াতে ফিরে যাওয়ার জন্য অন্য কোনো গভীরভাবে কার্যকরী ঔষধের জন্য পরবর্তী প্রয়োজনীয়তা ছাড়াই একটা অ্যাকুইট ওষুধ যেমন বেলেডোনা, রাস্টক্স ইত্যাদির প্রয়োজন হইতে পারে। হ্যাঁ, রুগী হয়তো ক্যালকেরিয়া কনস্টিটিউশনে আছে, রুগীর ভিতরে হয়তো আপনার অ্যাকুইট বেলেডোনার অবস্থা পাইলেন বা রাস্টক্সের ঘটনা পাইলেন, সেক্ষেত্রে আপনি বেলেডোনা বা রাস্টক্স দিলেও, যেহেতু ক্যালকেরিয়ার অ্যাকুইট হচ্ছে বেলেডোনা, রাস্টক্স, সেক্ষেত্রে এগুলা দিয়ে অ্যাকুইট মেডিসিন দিয়ে আপনার কনস্টিটিউশনকে টাচ করারই দরকার হবে না, রুগী আরোগ্য হয়ে যাবে। এই ঘটনাটাই এখানে বলতেছে আর কি।
এবার in response to our question, in today's world, only a small percentage of those who see have constitution strong enough to sustain the calcarea layer throughout their lives. আমাদের প্রশ্নের উত্তরে আজকের বিশ্বে আমরা যাদের দেখতে পাই তাদের মধ্যে মাত্র অল্প শতাংশেরই সারা জীবন ধরে ক্যালকুলিয়ার স্তর বজায় রাখার জন্য যথেষ্ট শক্তিশালী সংবিধান রয়েছে। এখন এই কথাটা বলতে আমরা যদি সহজভাবে বলি সেটা হচ্ছে যে এই পৃথিবীতে এখন যারা আছে খুব অল্প সংখ্যক মানুষই আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ঔষধের কনস্টিটিউশনকে ধরে রাখতে পারে। অর্থাৎ একজন ব্যক্তি জন্মগতভাবেই ন্যাচারালি সে ক্যালকেরিয়ার রুগী বা নেট্টামিওরের রুগী বা স্ট্যাপিসিগ্রের রুগী বা সে আপনার সালফারের রুগী বা গ্রাফাইটিসের রুগী, যে যত গভীর একদম কনস্টিটিউশন যেটাকে বলা হচ্ছে যে নেট্টামিওরের রুগী বা ক্যালকেরিয়ার রুগী, এই পৃথিবীতে এই লোকের সংখ্যা খুবই কম যে সারা জীবন ওই লাইকোপোডিয়ামই থাকবে, সারা জীবনই সে ক্যালকেরিয়াই থাকবে, সারা জীবনই সে নেট্টামিওর থাকবে। কারণ বিভিন্ন ঘটনা দ্বারা, আর বাংলাদেশের তো এই ব্যাপারটা আরো কঠিন, কারণ বাংলাদেশের মানুষ অর্ধেক ডাক্তার। হ্যাঁ, মলম লাগানোর ওস্তাদ, অ্যান্টিবায়োটিক পর্যন্ত তারা ওষুধের দোকান থেকে কিনে খাচ্ছে। কি রোগ হয়েছে সেটা পরের কথা, আগে রোগ ভালো করো। তারপরে তো হারবাল, ইউনানি, সালসা, বনাজি, তারপরে হাটে ঘাটে মাঠে ঘাটে যা কিছু আছে এগুলার তো অভাব নাই। তো এই বিভিন্ন ঘটনা দ্বারা আপনার এই স্ট্রেসগুলা বা বিভিন্ন সাপ্রেশন বডির বিভিন্ন লেয়ারে লেয়ারে চলে যায়, বিভিন্ন অবস্থাতে রুগী এক স্তর থেকে আরেক স্তরে চলে যায় এবং তার কনস্টিটিউশন চেঞ্জ হয়ে যায় বা কনস্টিটিউশনের উপরে বিভিন্ন লেয়ার পড়ে, তখন এগুলার কারণে রুগী হজবদল এলোমেলো হয়ে যায়, যার ফলে আমরাও রুগীকে ধরতে পারি না। কিছু লক্ষণ নেকটামের, কিছু লক্ষণ সালফারের, কিছু লক্ষণ ইগনেশিয়ার, কিছু লক্ষণ আর্সেনিকের, কিছু লক্ষণ ক্যালকেরিয়া কার্বের। এখন আমরা আর বুঝতে পারি না যে এখন ওষুধ কি দেব। তো এই সমস্ত ঘটনা এখন ঘটতেছে রুগীদের অবহেলার কারণে বা যারা বিসদৃশ্য পদ্ধতিতে চিকিৎসা করে তাদের উৎপাতের যন্ত্রণায়। এবং আমরা যারা হোমিওপ্যাথিক ডাক্তার আছে আমাদের তো আর এক যন্ত্রণা আছেই, যে আমরা তো ক্লিনিক্যালি প্র্যাকটিস বেশি করি এবং একসাথে অনেকগুলো ওষুধ দেই, যার কারণে বিভিন্ন রকম ভাবে আমাদের দেখা যায় যে আমরাও এলোমেলো করে ফেলি। রুগী হয়েছে একটা দেই আর একটা, বা আমরা এলোমেলো বিভিন্নভাবে দীর্ঘদিন রুগীকে ওষুধ দিয়ে, মানে রুগীর যে সাদৃশ্যকরণ, আমরা রুগীর চিকিৎসা না দিয়ে রোগের চিকিৎসা দিই। এই কারণে বিভিন্নভাবে এই সাপ্রেশনগুলা আমাদের দ্বারাও ঘটে, তাদের দ্বারাও ঘটে। সবকিছু মিলাইয়া সঠিক হোমিওপ্যাথির প্রয়োগ এটা এখন খুব কঠিন হয়ে গেছে। Therefore, in our practice, the majority of cases fall into the second category, group B. This means that even those adults who might have begun as calcarea baby will usually have at least one additional layer that marks this underlying one. This is why, relative to baby, we see so few cases of calcarea carb in adult. তাহলে আমরা আমাদের প্র্যাকটিস জীবনে দেখতে পারতেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই দ্বিতীয় বিভাগে পড়ে। অর্থাৎ ভিদলকাস স্যার যে এ বি সি তিনটা ক্যাটাগরির যে লেয়ার বর্ণনা করতেছে, এই লেয়ারের ভিতরে বেশিরভাগ রুগীরাই দ্বিতীয় ভাগে পড়ে। তার মানে হলো যে প্রাপ্তবয়স্করাও যারা ক্যালকেরিয়ার শিশু হিসাবে শুরু করতে পারে তাদের সাধারণত কমপক্ষে অতিরিক্ত স্তর থাকে যা এই অন্তর্নিহিতটাকে মুখোশ করে। অর্থাৎ রুগীর যে মূল চিত্র এইটাকে মাস্কিং করে রাখে, মুখোশ দিয়ে বা ঢেকে রাখে, বোঝা যায় না। এই কারণে শিশুদের তুলনায় আমরা প্রাপ্তবয়স্কদের মধ্যে ক্যালকেরিয়া কার্বনিকার খুব কম ঘটনা দেখতে পাই। এটা শুধু ক্যালকেরিয়া কার্ব দিয়ে ভিদলকাচ্ছার উদাহরণ দিয়েছে, এটা সব ওষুধের ক্ষেত্রেই প্রযোজ্য। Calcarea carb is such a huge remedy with vast symptomatology that the student can get lost in it. He might think that every case is a calcarea case. এটা হচ্ছে সবচাইতে মজার ব্যাপার যে ক্যালকেরিয়া কার্বের এত বিশাল উপসর্গের লক্ষণ, এত বেশি লক্ষণ সিমটোপ্যাথোলজি আছে যে একজন শিক্ষার্থী এতে হারিয়ে যাইতে পারে। ক্যালকেরিয়া কার্বের একটা সমুদ্র, প্রশান্ত মহাসাগরের মতো তার লক্ষণ, সমস্ত লক্ষণই ক্যালকেরিয়া কার্বের আছে। এই কারণে নতুন শিক্ষার্থী এর মধ্যে গজামিল দিয়ে এলোমেলো হারায়া যায় আর সে বুঝতে পারে না। সে মনে করতে পারে যে প্রতিটি কেসই ক্যালকেরিয়া কার্বের, কারণ সব রোগীর মধ্যেই সে ক্যালকেরিয়ার চিত্র পাবে।
90% of the case of Calcarea have been recognized because they exhibited all or some of the following symptom. Calcarea 90% ক্ষেত্রে পরিষ্কার হয়েছে কারণ তারা নিম্নলিখিত সমস্ত বা কিছু লক্ষণ প্রদর্শন করেছে। এখন নিচে জর্জ ভিদলকাস স্যার বলতেছে যে শারীরিক প্যাথোলজির কিছু সিমটম আমরা দেখতে পাই এবং মানসিক প্যাথোলজির কিছু সিমটম আমরা যদি খুব গভীরভাবে মনোযোগ দিয়ে বুঝতে পারি তাহলে আমরা 90% কেসে ক্যালকেরিয়া কার্ভকে আমরা রিকগনাইজ করতে পারবো। এই জিনিসগুলা খুবই গুরুত্বপূর্ণ, তো আমরা এটা মনোযোগ দিয়ে শুনি যে ডিউরিং ফিজিক্যাল প্যাথোলজি উই ইউজুয়ালি অবজার্ভ, শারীরিক প্যাথোলজির সময় আমরা সাধারণত কি লক্ষ্য করি, অর্থাৎ এখানে ভিদলকাস স্যার শারীরিক প্যাথোলজি ফিজিক্যাল যে সিমটমটা ফিজিক্যাল যে সাইডটা ক্যালকেরিয়া কার্ভের ক্ষেত্রে এটা উনি বর্ণনা করতেছেন। উনি বলতেছেন আ জেনারেল অ্যাগ্রাভেশন ফ্রম কোল্ড অ্যান্ড ওয়েট ওয়েদার, the patient are chilly, cannot get warm, especially their feet which are cold and at the same time may have a slight clammy sweat. They need to wear sock in bed and cannot go to sleep unless they feel that their feet are warm. তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি ক্ষেত্র দেখে বুঝবো যে এটা আসলে ক্যালকেরিয়া কার্ভ, সেই ক্ষেত্রে উনি ফিজিক্যাল লেভেলের প্রথমেই বলতেছে ঠান্ডা এবং ভেজা আবহাওয়া থেকে বৃদ্ধি পায়, রোগীরা শীতকাতর হবে, গরম হইতে পারে না, রোগীর শরীর সহজে সে গরম হইতে পারে না, বিশেষ করে তাদের পা ঠান্ডা এবং একই সাথে সামান্য চটচটে ঘাম দেখা দিতে পারে, তাদের বিছানায় মোজা পড়তে হবে এবং তারা ঘুমাতে যাবে না যদি না যতক্ষণ না পর্যন্ত তাদের পা গরম হইতে হবে। A tendency to be overweight and obese and to sluggishness, অতিরিক্ত ওজন এবং স্থূলতার প্রবণতা এবং অলসতা, এগুলা ক্যালকেরিয়া কার্ভের ভিতরে পাওয়াই যাবে। পাসপিরেশন ডিউরিং স্লিপ অ্যারাউন্ড দ্য নেক, ঘুমের সময় ঘাম হবে বিশেষ করে ঘাড়ের চারপাশে। ডিজায়ার ফর সুইটস অ্যান্ড সফট বয়েলড এগ, মিষ্টি এবং নরম সিদ্ধ ডিমের প্রতি একটা আকাঙ্ক্ষা থাকবে। ভার্টিগো ইন হাই প্লেস, উঁচু জায়গায় মাথা ঘোরাবে। ডিউরিং মেন্টাল প্যাথোলজি উই মোস্ট অফেন সি, মানসিক যে লক্ষণগুলা আমরা প্রায়ই দেখতে পাই ক্যালকেরিয়া কার্ভের ক্ষেত্রে, দ্যাট পেশেন্টস হ্যাভ নিউমেরাস ফেয়ার সাচ অ্যাজ আ ফেয়ার অফ ডার্ক, অফ ঘোস্ট, অফ থান্ডারস্টর্ম, অফ হাই প্লেস, অফ মাইস, অফ ডগ, অফ ইনফেকশন এটসেট্রা। রোগীদের অসংখ্য ভয় থাকে, যেমন অন্ধকারের ভয়, ভূতের ভয়, বজ্রপাতের ভয়, উঁচু জায়গার ভয়, ইঁদুরের ভয়, কুকুরের ভয়, সংক্রমণের ভয়, অর্থাৎ বিভিন্ন ইনফেকশাস ডিজিজের ভয়। আর প্রিভেলিং ফেয়ার অফ ইনসেনিটি, পাগলামির একটা প্রচুর ভয় থাকে ক্যালকেরিয়া কার্ভের রোগীর মধ্যে যে আমি মনে হয় পাগলই হয়ে যাচ্ছি। আ পার্টিকুলার ফেয়ার দ্যাট আদার উইল অবজার্ভ অ্যান্ড পারসিভ দেয়ার মেন্টাল কনফিউশন, একটা বিশেষ ভয় ক্যালকেরিয়া কার্ভের রোগীর মধ্যে পাওয়া যায় যে অন্যরা তাদের মানসিক বিভ্রান্তি পর্যবেক্ষণ করবে এবং উপলব্ধি করবে, অর্থাৎ রোগীর ভিতরে যে মানসিক বিভ্রান্তি অর্থাৎ রোগীর মনের মধ্যে কি ঘটতেছে এইটা মনে হয় অন্যরা বুঝতে পারতেছে, এটা ক্যালকেরিয়া কার্ভের মধ্যে একটা বিশেষ ভয় আছে। ডিসপেয়ার অফ রিকভারি, ক্যালকেরিয়া কার্ভের পরিণত অবস্থাতে যদি কোনো রোগ ব্যাধ হয় তাহলে সে মনে করে যে আর সে ভালো হয়ে যাবে না, এই জন্য রিকভারি বা হিলিং সম্পর্কে তার একটা হতাশা কাজ করে। An overwhelming anxiety about health, especially the fear of cancer, স্বাস্থ্য সম্পর্কে অপ্রতিরোধ্য একটা উদ্বেগ, যত রকমের টেনশন আছে তার মধ্যে স্বাস্থ্য নিয়েই ক্যালকেরিয়া কার্ভ বেশি টেনশন করে, বিশেষ করে ক্যান্সারের ভয়। If the cause for the pathology is exhausted after physical or mental exertion, then the case is further confirmed. যদি প্যাথোলজির রোগের যে কোনো প্যাথোলজি নিয়ে রোগী আমাদের কাছে আসুক না কেন, কারণ শারীরিক বা মানসিক পরিশ্রমের পরে যদি ক্লান্তি হয় তবে এইটা আরো নিশ্চিত করা হয়, অর্থাৎ ক্যালকেরিয়া কার্ভের মূল প্যাথোলজিটা আসলে পরিণত যে ক্যালকেরিয়া কার্ভ, অর্থাৎ প্রত্যেকটা ওষুধের আবার মানে যত বড় ওষুধ আছে প্রত্যেকটা বড় ওষুধের আবার কয়েকটা স্টেজ আছে, অর্থাৎ ক্যালকেরিয়া কার্ভের শিশু স্টেজ, বড় স্টেজ, পরিণত স্টেজ, বৃদ্ধ স্টেজ, শেষ স্টেজ, বিভিন্ন রকম স্টেজ থাকে। তো মূলত ক্যালকেরিয়া কার্ভ হচ্ছে একদম পরিণত যে ম্যাচিউর যে ক্যালকেরিয়া কার্ভ, যৌবনের যে ক্যালকেরিয়া কার্ভ, এগুলা আসলে কখনই আসে যখন রোগী প্রচণ্ডভাবে শারীরিক বা মানসিক পরিশ্রমের পরে ক্লান্ত হয়ে যায়, ঠিক ওই অবস্থাতে আসলে ক্যালকেরিয়া কার্ভের কেসটা আরো নিশ্চিত হয়।
Of the above 10 symptoms, at least 4 or 5 should be found in a calcarea case. উপরের যে 10টি উপসর্গের কথা বলা হয়েছে এর ভিতরে অন্তত 4টি বা 5টি ক্যালকেরিয়ার ক্ষেত্রে আপনি পাবেন এবং তা দ্বারা আপনি বুঝতে পারবেন যে এটা হয়তোবা ক্যালকেরিয়া কার্ভের প্যাথোলজি হতে পারে। The following observation regarding calcarea is particularly important. ক্যালকেরিয়া সম্পর্কিত নিম্নলিখিত যে পর্যবেক্ষণগুলো আছে এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। The characteristics constellation of physical symptomatology may change and or diminished as the mental pathology become more prominent. মানসিক প্যাথোলজি আরও বিশিষ্ট হওয়ার সাথে সাথে শারীরিক লক্ষণবিদ্যার বৈশিষ্ট্যগত লক্ষণ তত্ত্ব পরিবর্তিত হইতে পারে অথবা হ্রাস পাইতে পারে। অর্থাৎ তার ক্যালকেরিয়া কার্ভের ক্ষেত্রে মেন্টালি যত স্ট্রং সিমটম আসবে শারীরিকভাবে তার সিমটোম্যাটোলজি তত পরিবর্তন হইতে পারে অথবা কমে যেতে থাকবে। For example, during the stage of initial fear, where the patient fear hide, the characteristics perspiration and aggravation from cold and wet weather and from dampness are present. However, when the case depend in pathology to the point where fear dominate in life, fear of cancer or heart disease, fear of insanity, etc., the physical symptomatology and the earlier fear often subside and the prototypical picture of calcarea is lost or become unclear. For example, in such cases it is possible to find that the person is no longer chilly or that the usually cold feet of the calcarea subject are neither cold or damp. Also, the desired egg might disappear at this stage. Therefore, it becomes easy to confuse calcarea curve with the other remedies such as arsenic or phosphoric. উদাহরণ দিতে যায় ভিদলকাস স্যার বলতেছে প্রাথমিক ভয়ের পর্যায়ে যেখানে রোগী উচ্চতা হাইটোফোবিয়া নিয়ে ভয় পায় সেখানে ঠান্ডা বা ভেজা আবহাওয়া এবং স্যাঁতসেঁতের কারণে বৈশিষ্ট্যগত রোগীর যে ঘাম এবং বৃদ্ধি উপস্থিত থাকে। যাই হোক, যখন প্যাথোলজির কেসটি এমনভাবে গভীর হয় যেখানে ভয় তার জীবনকে প্রাধান্য দেয়, ক্যান্সার বা হৃদরোগের ভয়, উন্মাদনার ভয় ইত্যাদি, শারীরিক লক্ষণবিদ্যা এবং আগের ভয়গুলো তখন কমে যায়। অর্থাৎ যখন বেশি ভয় চলে আসে তখন তার আগের যে সিমটোপ্যাথোলজি এগুলা কিন্তু উল্টায় যায়, কমে যায় এবং ক্যালকেরিয়ার যে প্রোটোটাইপ যে ছবি, ক্যালকেরিয়ার যে মূল ছবি এটা কিন্তু আস্তে আস্তে অস্পষ্ট হইতে যায়। উদাহরণ আরেকটা যদি দেওয়া হয়, এই ধরনের ক্ষেত্রে এটা পাওয়া যায় সম্ভব যে ব্যক্তিটি আর ঠান্ডা থাকে না, শীত কাতর নাও থাকতে পারে বা তার বিভিন্ন জায়গা যে অঙ্গগুলা কোল্ডনেস সেন্সেশন ছিল এটা নাও হইতে পারে, বা ক্যালকেরিয়া বিষয়ের সাধারণত ঠান্ডা বা পা ঠান্ডা বা স্যাঁতসেঁতে জায়গায় তার আর বৃদ্ধি দেখা নাও দিতে পারে। এছাড়াও ডিমের যে আকাঙ্ক্ষা অদৃশ্য হয়ে যেতে পারে এবং ডিম যে খাওয়ার যে তার প্রচুর যে নেশা এটা কিন্তু চলে যেতে পারে। এই পর্যায়ে তাই আর্সেনিক বা ফসফরিকামের মতো ওষুধের সাথে ক্যালকেরিয়া কার্ভকে গুলায়া যাইতে পারে। অর্থাৎ ক্যালকেরিয়া কার্ভ ঠিকই আছে কিন্তু সে আচরণ করতেছে আর্সেনিক বা ফসফরাসের মতো। কেন? তার ওই যে মেন্টালি সিমটম যত বিশিষ্ট হবে, যত বেশি স্ট্রং হইতে থাকবে তত বেশি তার ফিজিক্যালি সিমটম বা আগের প্যাথোলজিগুলা অস্পষ্ট অথবা কমতে থাকবে। To simplify matter, we might say that the pathology in calcarea patient develop from a calcium imbalance, either a lack of calcium or an excess. এই কথাটা ক্যালকেরিয়া কার্ভের ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ কথা যে আপনি অবাক হইয়া যাইতে পারেন। টু সিম্পলিফাই ম্যাটার, বিষয়গুলোকে সহজ করার জন্য উই মাইট সে, আমরা বলতে পারি that the pathology in calcarea patient develop from a calcium imbalance, either a lack of calcium or an excess. যে ক্যালকেরিয়ার রোগীদের যত প্যাথোলজি, যত রোগ হয়, যত শারীরিক মানসিক বিশৃঙ্খলতা হয় এটা কিন্তু ক্যালসিয়ামের ভারসাম্যহীনতা থেকে তৈরি হয়, ইনব্যালেন্স অফ ক্যালসিয়াম থেকে তৈরি হয়। হয় ক্যালসিয়ামের অভাব হয় বা ক্যালসিয়ামের অতিরিক্ততা হয়। এটা হলো ক্যালকেরিয়া কার্ভের ক্ষেত্রে মূল স্বর, মূল স্বাদ, মূল কথা, মূল ইসেন্স, মূল ব্যাপার। এখন এখান থেকে ভিদলকাচ্ছার এই কথাগুলাই ব্যাখ্যা করছে, এই কথাটাই পুরা তার ইসেন্সের ভিতরে, পুরা তার ম্যাটেরিয়া মেডিকা ভিভার ভিতরে ভিদলকাচ্ছার এটাই ব্যাখ্যা করছে যে ক্যালসিয়ামের যে ইনব্যালেন্স হয় রোগীর ক্ষেত্রে, হয় ক্যালসিয়ামের অভাব হয় অথবা ক্যালসিয়ামের অতিরিক্ততা হয়, ইনপারফেক্ট অ্যাসিমিলেশন অফ ক্যালসিয়াম মেটাবলিজম, এটাই হলো মূল কথা। এই কারণে হয় ক্যালসিয়াম বেশি হবে অথবা কম হবে। এখন ক্যালসিয়াম বেশি হলে কি কি হয় আর ক্যালসিয়াম কম হইলে কি কি
হয়, এইটার ক্ষেত্রে উনি বিভিন্ন স্টেজে এটা বর্ণনা করছেন, সেই স্টেজগুলাই এখন ইনশাল্লাহ আমরা দেখব। আসলে অবাক হইতে হয় যে আসলে এত জিনিস হোমিওপ্যাথিকে যারা অবৈজ্ঞানিক বলে বা হোমিওপ্যাথিকে নিয়ে যারা চিন্তা করে, আসলে আমার মতে যে তারা যদি আমাদের এই ক্লাসগুলা করে বা বড় বড় এই রাইটারদের বই যদি পড়ে, তাহলে তারা অবাক না হয়ে পারবে না যে কি রকম ভাবে ব্যাখ্যাগুলা দেওয়া আছে। In the cases of calcium deficiency, where the organism does not absorb or metabolize enough calcium, the result is softness in places where the natural state is hardness. There is soften in the bone and teeth and flabiness of the muscle, especially the muscle of the heart. ক্যালসিয়ামের যেখানে অভাব হয় এই জায়গায় কি ঘটতেছে, জীবসত্তা পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম শোষণ বা বিপাক করে না, তার ফলে এমন জায়গায় নরম হয়, যেখানে বিভিন্ন জায়গায় নরম হয়ে যায় যে জায়গাগুলা তার শক্ত হওয়া উচিত, যেমন হাড় ও দাঁতের কোমলতা, বিশেষ করে পেশি এবং হৃৎপিণ্ডের দুর্বলতা। সাধারণত যে পেশিগুলা থাকে এই পেশিগুলা বা হৃৎপিণ্ডের যে কার্ডিয়াক যে মাসলগুলা এগুলা দুর্বল হয়ে যায়, হাড়গুলা দুর্বল হয়ে যায় সঠিক পরিমাণের ক্যালসিয়াম শোষণ না হইলে, অর্থাৎ ক্যালসিয়ামের অভাব হলে এই ঘটনাগুলা ঘটতেছে। অন দ্য আদার হ্যান্ড, wherever an excess of calcium develop, the result is excessive deposits of calcium in segment within individual bone, deformities of the bone, excessive hardness of the nail, scapula, swelling of the muscle, and heart swelling of the lymphatic gland. In the realm of mind and emotion, this translate into a flexibility in thinking and into obstinacy. অন্যদিকে যেখানে ক্যালসিয়াম অধিক পরিমাণে আসে, যেখানে বডিতে ক্যালসিয়াম বৃদ্ধি পায়, বেশি হয়ে যায়, ওভারফ্লো হয়ে যায়, তখন কি হয়, স্বতন্ত্র হাড়ের মধ্যের অংশে ক্যালসিয়ামের অতিরিক্ত জমার কারণে হাড় বিকৃতি হয়ে যায়, নখের অত্যাধিক শক্ত হয়ে যায়, যার কারণে ক্র্যাক হয়, ফেটে যায়, ভেঙে যায় এবং এগুলা ডিকম্পোজ হয়, বিভিন্ন জায়গায় সরে যায় এবং রিল্যাপস হয়, প্রলাপস হয় এবং পেশিগুলা ফুলে যায় এবং আমাদের যে লসিকা গ্রন্থ এগুলা শক্ত হয়ে বিভিন্ন জায়গায় ঢিবলি হয়ে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় হার্ডনেস হয়ে যায়। হ্যাঁ, ফুসফুস হার্ড হয়ে গেল, তাহলে তো আপনার ফুসফুস আর সুন্দর করে নরম যে এক্সপেন্ডেবল যে এই যে নড়াচড়া করতেছে এটা করতে পারবে না, এই যে ঝামেলা বাজলো আর কি, হাড় একদম শক্ত হয়ে বাঁকা হয়ে গেল, আবার ওই জায়গা থেকে প্রলাপস হয়ে গেল, এই যে ঘটনা রিজিড হয়ে গেল, এটা হলো ফিজিক্যাল স্তরে। আবার মন এবং আবেগের ক্ষেত্রে, এটা চিন্তা ভাবনার ক্ষেত্রে বা আবেগিক স্তরে একটা কঠোরতা তৈরি করে এবং এই কঠোরতাটাই পরবর্তীতে দৃঢ়তায় রূপান্তরিত হয়। আর এই কারণেই ক্যালকেরিয়া কার্ভকে টিউমারের একটা, সব ধরনের টিউমারে ব্যবহার করা যায় এবং সব ধরনের মানসিক দৃঢ়তায় হার্ডনেসের ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া কার্ভ ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপরে বলতেছে ক্যালকেরিয়া পিপল টেন টু বি ভেরি অ্যাটাচড টু দেয়ার ওয়ার্ক, দে আর ইন্ডাস্ট্রিয়াস, কনসিকুয়েন্স অ্যান্ড হার্ড ওয়ার্কিং অ্যান্ড দে অলসো হ্যাভ এ ফিয়ার অফ পভার্টি। ক্যালকেরিয়ার লোকেরা তাদের কাজের প্রতি খুব বেশি সংযুক্ত থাকে, তারা পরিশ্রমী থাকে, বিবেকবান থাকে, কঠোর পরিশ্রমের জায়গা থেকে, কেন, তারা দারিদ্রতার ভয় আছে, এই কারণেই তারা পরিশ্রম করে যাতে তারা দরিদ্র না হয়ে যায়। দেয়ার ইন্ডাস্ট্রিয়াসনেস কম্পেল দেম টু পুশ দেমসেলফ, which in turn contribute to a growing sense of being over exerted. তাদের পরিশ্রমের যে মন মানসিকতা এটা তাদের নিজেদেরকে ধাক্কা দিতে বাধ্য করে, তারা যে পরিশ্রমের একটা মানসিকতা, পরিশ্রমের যে একটা মেন্টালিটি, এইটা তাদের ভিতর থেকে একটা ধাক্কা দেয়, যার ফলস্বরূপ অতিরিক্ত পরিশ্রম করার ক্রমবর্ধমান অনুভূতিতে সে চলতে থাকে, অর্থাৎ ভিতর থেকে একটা ইনার একটা সেন্স আসে যে তুমি পরিশ্রম করতে হবে, তুমি পরিশ্রম না করলে তুমি দরিদ্র হয়ে যাবা, তোমার সিকিউরিটি থাকবে না, তোমাকে যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতে হবে। আর এই কারণেই ক্যালকেরিয়া কার্ভ আরো বেশি পরিশ্রম করে, অনেক লোড নেয়, আরো লোড নেয়, আরো লোড নেয়, নিজের ওভার ক্যাপাসিটিতে ওভারলোড হইতে থাকে। In cases with nervous irritability and excitement that we see patients who tremble easily from fear and anxiety after cautious when waking up at night after frightful dream from any mental or physical exertion. স্নায়বিক বিরক্তি এবং উত্তেজনার ক্ষেত্রে, ক্যালকেরিয়া কার্ভের ক্ষেত্রে যখন স্নায়বিক বিরক্তি আসবে এবং উত্তেজনার, যখন তার নার্ভাস সিস্টেম যখন উত্তেজনা হবে, তখন আমরা এমন রোগীদের দেখতে পাই যে যারা সহজে কাঁপতে থাকে,
ভয় পায় এবং উদ্বেগ থেকে, যে কোনো ভয় থেকে তারা বডি কাঁপতেছে। এবং সহবাসের পরে ওই যে স্নায়বিক উত্তেজনা হইল, আপনি যখন সেক্সুয়াল ইন্টারকোর্সে যাবেন বা সেক্সুয়াল যে কোনো ফ্যান্টাসিতে যাবেন, তখন আপনার ব্রেন সর্বোচ্চ পরিমাণ উত্তেজনা পাবে, স্টিমুলেন্ট পাবে। তারপরে যে কোনো এই ঘটনার পরে বা যে কোনো উত্তেজনার পরে বা রাতে ঘুম থেকে ওঠার পরে ভয়ঙ্কর স্বপ্নের পরে যে কোনো মানসিক বা শারীরিক পরিশ্রম থেকে তার স্নায়বিক দুর্বলতা তৈরি হয় বা কাঁপতে থাকে। ইট ইজ অ্যাজ ইফ দ্য মাসল ক্যানট টেক এনি এক্সারশন, যেন তার যে পেশিগুলো আছে এটা কোনোভাবে পরিশ্রম করতে পারতেছে না, এরকম ঘটনা। এখন ভিদল কাজ কয়েকটা স্টেজে উনি এগুলাকে বলতেছে আর কি। তো ভিদল কাজ স্যার এবার কয়েকটা স্টেজে উনি ভাগ করছে। ক্যালকেরিয়া কার্ভের বিভিন্ন স্টেজ হয়, অর্থাৎ তার বিভিন্ন ক্রমবর্ধমান বিভিন্ন স্টেজে সে কেমন আচরণ করে, কোন কোন স্টেজে কেমন হয়, এটা সে বলতেছে। ইন দ্য ফার্স্ট স্টেজ, ক্যালকেরিয়ার প্রথম স্তরে দে আর ইজিলি ইরিটেটেড। ক্যালকেরিয়ার যখন প্রথম স্তর থাকে, একদম পরিপূর্ণ শুরু হচ্ছে ক্যালকেরিয়া, এই জায়গায় তারা they are very easily irritated, they become irritable even from trifle. The patient is easily ruined and a few words are enough to make him fly into a temper, especially if he feel that demands are being put on him. প্রথম পর্যায়ে তারা খুব সহজেই বিরক্ত হয়, তাদের মেজাজ খিটখিটে হয়ে ওঠে, এমনকি সামান্য থেকেও তারা খুব ক্রুদ্ধ হয় এবং খুব অল্প শব্দ তার মেজাজকে বিগড়ায় দিতে পারে, বিশেষ করে যদি সে মনে করে তার উপরে কেউ কোনো জোর করতেছে, তার উপরে কেউ কোনো জোর করলে তার মেজাজ গরম হয়ে যাবে। এটা হলো প্রথম স্টেজে। ইন দ্য নেক্সট স্টেজ দ্য পেশেন্ট ইন্টার আ পিরিয়ড দ্যাট হোয়ার ইভেন the least responsibility looms over him as a tremendous responsibility, so large he no longer feel able to cope. পরবর্তী পর্যায়ে রোগী এমন একটা সময়ের মধ্যে প্রবেশ করে যেখানে সামান্যতম দায়িত্ব তার উপর একটা বিশাল দায়িত্ব হিসাবে চাপা পড়ে, এত বড় যে সে আর নিজেকে সামলাইতে সক্ষমই বোধ করে না। He becomes averse to his work and in fact dreads it, and the responsibility and demands make on him by other. His indisposition to any kind of work, averse to loathing of work. সে তার কাজের প্রতি আস্তে আস্তে বিরূপ হয়ে ওঠে, প্রকৃতপক্ষে এটিকে এবং অন্যদের দ্বারা তার উপর যে দায়িত্ব এবং দাবিগুলোকে সে ভয় পাইতে শুরু করে, যে কোনো ধরনের কাজের প্রতি তার উদাসীনতা চলে আসে, ঘৃণা চলে আসে। At this stage, এই স্টেজে some additional stress is encountered, example a grief or an acute illness complicated by allopathic drugging. The patient will progress to a far deeper state of pathology. He will develop a tremendous anxiety about his health and consequently a very pronounced fear of cancer or a fear of insanity. The insanity of these two fear, that of cancer and that of insanity, tends to have a inverse relationship. That is, if the fear of cancer is quite strong and fear of insanity is minimized and vice versa. যদি এই পর্যায়ে কিছু অতিরিক্ত চাপের সে সম্মুখীন হয়, অর্থাৎ বি ক্যাটাগরি যদি এই জায়গায় ঘটনা ঘটে, তাইলে যেমন একটা শোক বা অ্যালোপ্যাথিক ওষুধের দ্বারা জটিল বা চাপা দেওয়া বা গুরুতর একটা অসুস্থতা যদি তৈরি হয়, সেই ক্ষেত্রে রোগী প্যাথোলজির আরো গভীর অবস্থায় অগ্রসর হবে। তিনি তার স্বাস্থ্য সম্পর্কে একটি অসাধারণ উদ্বেগ তৈরি করবেন এবং ফলস্বরূপ ওই যে টেনশনটা তার তৈরি হলো, ওই টেনশনের কারণে ফলে তার ক্যান্সারের একটা খুব উচ্চারিত ভয় বা উন্মাদনার ভয় হবে। হয় তার ক্যান্সারের ভয় হবে, আর না হলে সে পাগল হয়ে যাচ্ছে এই ভয় হয়ে যাবে, বা ভবিষ্যতে সে পাগল হবে। এই দুটি ভয়ের তীব্রতা, ক্যান্সার এবং উন্মাদনা, একটি বিপরীত সম্পর্ক রয়েছে। অর্থাৎ ক্যান্সারের ভয় যদি খুব বেশি হয় তাহলে উন্মাদনার ভয় কমে যাবে এবং এটা একে অপরের বিপরীত ঘটনা ঘটাইতে থাকবে আর কি। Calcarea person are able to endure this state of overexertion for a long time. Eventually they arrive at a stage where they cannot continue their business, and therefore quitting of business due to overexertion is a keynote of the remedy. Kane describes this situation in the following way: a Calcarea patient sometimes takes an aversion to work and quits work. He will quit a most thriving business and go home
to do nothing. After being fatigued, he carrying on the business until it reaches a most thriving condition. He say business is not good for him. He is tired of business, and when he goes to his business again, it seems as if it would drive him crazy. He does not want to see it. He doesn't not want to know anything about his. অর্থাৎ ক্যালকেরিয়ার ব্যক্তিরা দীর্ঘ সময়ের জন্য অতিরিক্ত পরিশ্রমের পর এই অবস্থা আর সহ্য করতে সক্ষম হয় না। অবশেষে তারা একটা এমন পর্যায়ে পৌঁছায় যেখানে তাদের ব্যবসা আর সে চালায়া যাইতে পারে না। তাদের কাজকর্ম বা যে দায়িত্ব তার উপরে দেওয়া হয়েছিল বা যে কাজটা সে করত এটা সে চালিয়ে যেতে পারে না, এবং তাই অতিরিক্ত ক্লান্তির কারণে ব্যবসা ছেড়ে দেওয়া এই ওষুধের একটা মূল বিষয়। অতিরিক্ত ক্লান্তির কারণে কোয়াইট করা, তার যে অবস্থানকে সে বা তার কার্য জায়গা বা কর্মক্ষেত্রকে সে একদম কোয়াইট করে ফেলে। কেন্ট এই পরিস্থিতিকে নিম্নোক্তভাবে বর্ণনা করেছেন। কেন্ট এটাকে কিভাবে বর্ণনা করছে? ক্যালকেরিয়ার রোগী মাঝে মাঝে কাজ করার প্রতি ঘৃণা পোষণ করে, কাজ করতে করতে বিরক্ত হয়ে যায়, কাজ ছেড়ে দেয়। তিনি একটি সবচেয়ে সমৃদ্ধশালী প্রতিষ্ঠিত ব্যবসাও ছাইড়া দিবে এবং ব্যবসা চালিয়ে যেতে ক্লান্ত হওয়ার পর বাড়ি ফিরে আসবে এবং কিছুই করবেন না যতক্ষণ না এটি সমৃদ্ধ অবস্থায় পৌঁছায়। তারপরে কেন্ট আরো বলেন বা রুগী বলতে থাকবে যে তার ব্যবসা তার জন্য আর ভালো নাই, সে এটা করতে পারবে না, সে ব্যবসার ক্লান্ত হয়ে গেছে, খাটতে খাটতে আর সে পারতেছে না। যখন সে আবার তার ব্যবসায় যাবে তখন মনে হবে যে এই ব্যবসার সমস্ত কিছু তাকে পাগল করে দিবে এবং সে এটা দেখতে চায় না এবং সেই সম্পর্কে কিছু জানতেও চায় না। মানে একটা সময় এই ব্যবসাকে প্রতিষ্ঠিত করতে যায় সে যে পরিমাণ পরিশ্রম করে তার এনার্জিকে শেষ করে ফেলছে, এখন ওই ব্যবসার প্রতি তার বিরক্ত হবে। অর্থাৎ অত্যাধিক পরিশ্রম, ওভারহেলমড হইতে হইতে, অত্যাধিক বোঝা সে চাপাইতে চাপাইতে একদম সে পাগল হয়ে গেছে, এখন আর সে কোনো কিছু নিতে পারতেছে না, তার সহ্যের অবস্থাটাকে সে হারিয়ে ফেলেছে। দিস ইজ দ্য সিমটোম্যাটোলজি দ্যাট হ্যাজ গিভেন ক্যালকেরিয়া দ্য রেপুটেশন ফর কিউরিং কেসেস দ্যাট আর ইন দ্য স্টেট অফ ব্রেকডাউন ফ্রম প্রলংড ওভার এক্সারশন অ্যান্ড ওরি। এটা হলো সেই লক্ষণবিদ্যা, সেই সিমটোম্যাটোলজি যা ক্যালকেরিয়াকে দীর্ঘায়িত অত্যাধিক পরিশ্রম এবং দুশ্চিন্তা থেকে ভেঙে পড়া অবস্থায় নিরাময়ের জন্য খ্যাতি দিয়েছে। অর্থাৎ এটা এমন একটা ওষুধ, ক্যালকেরিয়া কার্বকে ভিদলকাস বলতেছে যে যারা অত্যাধিক পরিশ্রম এবং দুশ্চিন্তা থেকে ভেঙে পড়ে একদম শেষ হয়ে গেছে তাদের জন্য এই ওষুধটা তাকে আবার আশা দেখাইতে পারে। আর এই জন্যই একদম ব্রেকডাউনের পরে যে ওষুধগুলার খ্যাতি হয় রুগীকে কিউর করার জন্য, তার মধ্যে একটা ওষুধ হচ্ছে এই ক্যালকেরিয়া কার্ব। দিস থার্ড স্টেজ, এবার তৃতীয় নাম্বার পর্যায়ে, ইন হুইচ দ্য মেন্টাল condition is the main problem in much more severe and disturbing than the previous one. He is really breakdown mentally and does not believe that he can function under the present circumstances. His mind is weak and he forget important thing. His thoughts are occupied with a lot of small thing, while the man an important issue remain unresolved. He is unable to concentrate. As a consequence, he despaired. The Calcarea patient usually keep to himself the secret that he feel he may be going insane. এই তৃতীয় পর্যায়ে যেখানে মানসিক অবস্থা প্রধান সমস্যা হয়ে দাঁড়ায়, আগের তুলনায় অনেক বেশি গুরুতর এবং বিরক্তিকর অবস্থায় আসে। ফার্স্ট স্টেজে যেমনটা ছিল, সেকেন্ড স্টেজে তার চাইতেও বেশি, থার্ড স্টেজে আরো গুরুতর এবং বিরক্তিকর অবস্থায় চলে আসতেছে। তিনি সত্যি মানসিকভাবে ভেঙে পড়বেন এবং বিশ্বাস করবেন যে তিনি বর্তমান পরিস্থিতিতে আর কাজ করতেই পারবে না, তার মন খুব দুর্বল হয়ে যাবে, সে গুরুত্বপূর্ণ জিনিস ভুলে যাবে, তার চিন্তা ভাবনাগুলোকে সে অনেক ছোট ছোট জিনিস দ্বারা দখল, তার মাথার মধ্যে এলোমেলো অনেক জিনিস ঘুরপাক খাবে। যখন প্রধান এবং গুরুত্বপূর্ণ সমস্যাগুলা অমীমাংসিত থাকবে, সে মনোযোগ দিতে পারবে না, মনোযোগ দিতে সে পারবে না, ফোকাস করতে পারবে না, ফলে সে হতাশ হয়ে যাবে, ডিপ্রেসড হয়ে যাবে। ক্যালকেরিয়া রোগী সাধারণত নিজের কাছে গোপন রাখে এই ব্যাপারটা যে সে মনে হয়তো পাগল হয়ে যাচ্ছে, এটা সে আস্তে আস্তে গোপন রাখে যে সে যে পাগল হয়ে যাইতেছে, এটা তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, কিন্তু সে এটা কাউকে প্রকাশ করে না। দিস ইজ পার্টিকুলারলি ট্রু ইন কেসেস অফ প্রলংড গ্রিফ। ইট ইজ আ স্টেট অফ কনফিউশন, উইকনেস অ্যান্ড ব্রেকডাউন অফ দ্য ইন্টালেক্ট। এটা দীর্ঘায়িত শোকের ক্ষেত্রে বিশেষভাবে সত্য। এটা একটা বিভ্রান্তি, দুর্বলতা এবং বুদ্ধির ভাঙনের একটা অবস্থা আর কি। In 1976, during an international seminar in Athens, I heard Dr. Pesero, the renowned homeopath, say that
Calcarea has all the fear of the materia medica, and that unless the patient was full of such fear, you could not prescribe this remedy, or that if the patient had a lot of fear, then the remedy was most probably Calcarea. 1976 সালে এথেন্সে একটা আন্তর্জাতিক সেমিনার চলাকালীন সময়ে প্রফেসর জর্জ ভিদোলকাস বলতেছে যে প্রখ্যাত একজন হোমিওপ্যাথ ডাক্তার পেশোরাকে সে বলতে শুনেছিল যে ক্যালকেরিয়াতে ম্যাটেরিয়া মেডিকার সমস্ত ভয় আছে, ম্যাটেরিয়া মেডিকার যত ভয় আছে সব ভয় ক্যালকেরিয়া মধ্যে আছে, এবং রোগী ভয়ে পূর্ণ না হলে আপনি এই ওষুধটি লিখতেই পারবেন না, প্রেসক্রাইবই করতে পারবেন না। অর্থাৎ খুব ভীতু রোগী না হলে বা ভয়ের একটা ব্যাপার যদি এই ওষুধটার মধ্যে আপনি পাবেন, এরকম হইতেই পারে না যে ক্যালকেরিয়া কার্ব রোগী খুব সাহসী, বা রোগীর যদি অনেক ভয় থেকে থাকে তাহলে খুব সম্ভবত ওষুধটা ক্যালকেরিয়া কার্বই হবে। এইটা ডাক্তার প্যাশেরো এথেন্সের একটা সেমিনারে 1976 সালে বলছিলেন, এবং এটা ডাক্তার ভিদোল কাস এটার মানে নোট করে রেখেছিলেন। পরবর্তীতে এটা তার এই ভিভা ম্যাটেরিয়া মেডিকা বইটাতে লিখেন। It is equally important to realize that the fear should be evaluated according to their intensity and severity. The same fear become overwhelming and the physical complaint disappear. The most common form of this fear are fear that he will die from cancer or heart disease. The fear can become the main pathology. In contrast, the fear that he will catch or has caught some contagious disease. এটা অনুধাবন করা সমানভাবে গুরুত্বপূর্ণ যে যে ভয়গুলা তাদের তীব্রতা বা তীব্রতা অনুসারে মূল্যায়ন করা হয়, যে কিছু কিছু ভয় অপ্রতিরোধ্য হয়ে ওঠে ক্যালকেরিয়া কার্বের ভিতরে এবং শারীরিক অভিযোগগুলো অদৃশ্য হয়ে যায়। এই ভয়ের সবচেয়ে প্রধান যে রূপগুলা হয়, অর্থাৎ এই যে ভয়গুলা বলা হইতেছে, অর্থাৎ ভয় যে সে বিশাল ভয় পায় যে সে ক্যান্সার বা হৃদরোগে মারা যাবে, এবং ভয় যখন তার প্রধান প্যাথোলজি হয়ে ওঠে, বিপরীতে ভয় যে সে ধরবে বা যে কোনো ছোঁয়াচে রোগ, সে ছোঁয়াচে রোগে সে আক্রান্ত, এরকম ভয়, অর্থাৎ তার ক্যান্সার বা হৃদরোগে মারা যাবে বা কোনো রোগে সে মারা যাবে বা কোনো করোনার মতো কোনো ছোঁয়াচে রোগে সে মরে যাবে, এই ধরনের ভয় যখন প্রধান প্যাথোলজি হয়ে ওঠে তখন তার শারীরিক তীব্রতা, প্যাথোলজির যে তীব্রতাগুলা এগুলা কমতে থাকবে। অর্থাৎ একটা পিএলআইডির রোগী, তার কোমরে খুবই ব্যথা, এখন এই রোগীটা ভিতরে প্রচন্ড ভয় কাজ করতেছে যে সে হয়তো ক্যান্সারে মারা যাবে, তখন দেখবেন তার ওই যে পিএলআইডির যে কোমর ব্যথাটা, এই ব্যথাটা কিন্তু আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে, তার আর ব্যথাটা ওইভাবে আর হচ্ছে না, কমে গেছে ব্যথাটা। Calcarea has a strong fear that a misfortune will happen to him or the other, or that bad news will come. A fear of being alone is also often evident. A special time for their fear is when evening draw near, as was confirmed by Hahnemann Calcarea. তাহলে হ্যানিম্যান স্যার বলতেছে একটা দৃঢ় ভয় আছে যে একটি দুর্ভাগ্য তার বা অন্যদের ঘটবে বা খারাপ কোনো খবর আসবে। একা থাকার ভয় প্রায়ই স্পষ্ট হয়, তাদের ভয়ের জন্য একটা বিশেষ সময় হলো যখন সন্ধ্যা আস্তে আস্তে ঘনিয়ে আসে, যেমনটা হ্যানিম্যান স্যার নিশ্চিত করেছিলেন। এটা হ্যানিম্যান স্যারের কথা, কতটা গুরুত্বপূর্ণ যে তাদের একটা দুর্ভাগ্য নিয়ে, যে তারা হয়তো খুব দুর্ভাগ্য তাদের জন্য অপেক্ষা করতেছে, বা তাদের ফ্যামিলির ভিতরে খুব মিসফরচুন কিছু একটা ঘটবে, বা হয়তো কোনো খারাপ খবর আসতেছে তার ফ্যামিলির জন্য সামনে, বা আসন্ন কোনো বিপদ আসতেছে বা কিছু একটা ঘটতে যাচ্ছে, এবং একা থাকার ভয় এটা খুবই স্পষ্ট। এই কথাগুলা হ্যানিম্যান স্যার বলছে ক্যালকেরিয়া প্রুভিং করার সময়। Calcarea many times has a depression so severe that is recalled the Oram state. However, the suicidal disposition is never as strong as in Oram. The Calcarea depression is accompanied by despair and physical fatigue. The patient is unable to do anything. There is no stamina whether mental, emotional or physical, and the world looks altogether black for them. They may just sit around and say absolutely nothing. ক্যালকেরিয়াতে অনেক সময় এতটাই তীব্র বিষণ্ণতা থাকে যে এটা অরামেটের অবস্থাকে স্মরণ করিয়ে দেয়। যাই হোক, আত্মহত্যার প্রবণতা কখনোই অরাম অবস্থার মতো শক্তিশালী নয়, অর্থাৎ অরামেটে যতটা আত্মহত্যার ব্যাপারটা শক্তিশালী, ক্যালকেরিয়াতে কিন্তু এতটা শক্তিশালী নয়। ক্যালকেরিয়ার বিষণ্ণতা, হতাশা এবং শারীরিক ক্লান্তি দ্বারা অনুষঙ্গী হয়। কিছু রোগী কিছু করতে অক্ষম, মানসিক, শারীরিক বা শারীরিক কোনো সহনশীলতা থাকবে না তার
ডিপ্রেশনের ক্ষেত্রে, এবং পৃথিবী তাদের জন্য সম্পূর্ণ কালোর মতো দেখাবে। এই পৃথিবী তাকে আর আনন্দ দিবে না, তারা কেবল চারপাশে বসে থাকতে পারে, একেবারে কিছুই বলতে পারে না, একদম বোকা হয়ে থাকতেছে আর কি, এরকম হচ্ছে। Obstinacy is found in children who are inclined to grow obese. They are fretful and stubborn. Calcarea children are sensitive. They become depressed and think constantly about death and dying, or about religious matter. They become anxious upon closing their eyes at night because of night terror, may be frightened or everything they see. স্থূলতা বৃদ্ধির দিকে ঝুঁকে থাকা শিশুদের মধ্যে, অর্থাৎ যারা মোটাসোটা বাচ্চা, এদের ভিতরে একটা ঠেটাময় দেখা যায়, এরা খুবই অবস্টেনেসি থাকে, এরা খুব ঠেটা হয়, তারা বিরক্তিকর এবং একগুঁয়ে হয়। ক্যালকেরিয়ার শিশু খুবই সেন্সিটিভ, তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ে খুব অল্পতেই, এবং খুব বেশি বেশি ক্রমাগত মৃত্যু এবং ধর্মীয় বিষয়ে তারা নানান ধরনের চিন্তা ভাবনা করে। রাতের আতঙ্কের কারণে রাতে চোখ বন্ধ করলে তারা নানানভাবে উদ্বিগ্ন হয়ে পড়ে, তারা সবকিছু দেখে ভীত হতে পারে। The typical picture of the Calcarea baby is that of a white, overweight, flabby child with a prominent belly, the flabbiness being the principal feature. Their bones lack sufficient calcium and are soft. The cranial phantom feel soft and many times are open, similar to Calcarea foss. Calcarea fossের মতো ক্যালকেরিয়া কার্বের শিশুরা সাধারণ একটা চিত্র হলো সাদা বাচ্চা, ফর্সা বাচ্চা, অতিরিক্ত ওজনের, নাদুস নুদুস, একটা পেটটা থলথলে বড়, যার প্রধান বৈশিষ্ট্য হলো চঞ্চলতা। তাদের হাড়, মাথার যে খুলি, এইটা কিন্তু অনেক সময় ফ্রন্টালিন যেগুলা, এগুলা খোলা থাকে, মাথার খুলিগুলা জোড়া লাগে অনেক দেরিতে, এবং এদের প্রচুর ক্যালসিয়ামের অভাবে তাদের হাড়গুলা নরম হয়। এটা হচ্ছে ক্যালকেরিয়া কালের টাইপিক্যাল ব্যাপার, অর্থাৎ তাদের ক্যালসিয়ামের আপনার অভাব ঘটবে, কিন্তু এটার বিপরীতও হইতে পারে। Calcarea can affect the absorption and assimilation of nutrient. If the children is undernourished, it tends to have a large head, big belly and emaciated baby. ক্যালকেরিয়ার পুষ্টির শোষণ এবং আত্তীকরণকে প্রভাবিত করতে পারে, অর্থাৎ একজন মানুষ যে খাবারগুলা খায়, এই খাবারটা খেলে যে এই পুষ্টিটা তার বডিতে শোষিত হবে, আত্তীকরণ হবে, এবং এটার প্রভাবে তার বডিতে একটা চেঞ্জ আসবে, এইটার উপরে প্রভাব ফেলতে পারে। এই কারণে শিশুটা অপুষ্টিতে ভুগতে পারে, যখন সে অপুষ্টিতে ভুগবে তখন মাথাটা বড় হয়ে যাবে, পেটটা বড় হয়ে যাবে এবং দুর্বল শরীর থাকবে। These children are pale skin but flush easily. A further complementary symptom is the development of heart, soil and cervical lymph node. আবার যাদের ওই ক্যালসিয়ামটা বেশি হবে, এই সমস্ত শিশুরা অপরদিকে ফ্যাকাশে চর্মযুক্ত হবে, কিন্তু সহজেই ফ্লাশ অর্থাৎ রক্তিম হয়ে যাবে। আরও একটা পরিপূরক উপসর্গ হলো বিভিন্ন জায়গায় কঠিন হয়ে যাবে শরীর, ফোলা, সার্ভিকাল বিভিন্ন লিম্ফ নোডগুলো ফুলে থাকবে। ইফ দেয়ার ইজ অ্যান এক্সেস অফ ক্যালসিয়াম রাদার দ্যান আ ডেফিসিয়েন্সি, দ্য বেবি এতক্ষণ যেগুলো বললাম এগুলো হলো আপনার ডেফিসিয়েন্সি, ক্যালসিয়ামের অভাবে এগুলো হচ্ছে। এবার হলো if there is an excess of calcium rather than a deficiency, the baby or child may have induration and exostosis hardening in the wrong place and calcium deposits in single part of the body. যদি ক্যালসিয়ামের ঘাটতি না হয়ে অতিরিক্ত পরিমাণে থাকে, তবে শিশুর ইন্ডুরেশন অর্থাৎ বিভিন্ন জায়গায় শক্ত হয়ে যাবে, টিউমার হইতে পারে, বিভিন্ন জায়গায় হার্ড হয়ে যাবে এবং এক্সোস্টিস হইতে পারে, অর্থাৎ বিভিন্ন হাড়ের বৃদ্ধি, মানে বিভিন্ন টিস্যুর বৃদ্ধি, বিভিন্ন আপনার ফ্র্যাগমেন্ট টিস্যুর বৃদ্ধি হইতে পারে, ভুল জায়গায় শক্ত হয়ে একটা গ্রোথ হইতে পারে, বা শরীরের একক অংশে ক্যালসিয়াম জমা হয়ে এটা পাথর তৈরি করতে পারে। রিটার্ড ডেটেশন ইজ ক্যারেক্টারিস্টিক অফ ক্যালকেরিয়া। ক্যালকেরিয়া become weak and languid during dentination and have a sickly complexion. দেরিতে দাঁত ওঠা ক্যালকেরিয়া কার্বের একটা অন্যতম বৈশিষ্ট্য। দেরিতে দাঁত ওঠা ক্যালকেরিয়ার একটা অন্যতম বৈশিষ্ট্য। দাঁত বের হওয়ার সময় শিশুরা দুর্বল ও নিস্তেজ হয়ে পড়ে এবং তাদের চেহারা কিন্তু রোগাগ্রস্ত হয়ে যায়। Later, at the age of 12 to 17 months, the disturbance in the calcium balance become evident, though bones that are soft and aren't firm nor stable enough to allow the infant to stand at the proper time. Therefore, there is a weakness when walking or standing, and calcarea curve are led to work. Calcarea curve are led to work. পরবর্তীতে 12 থেকে 17 মাস বয়সে ক্যালসিয়ামের যে ভারসাম্যতা, এটার যখন ব্যাঘাত ঘটবে তখন এটা হাড়ের মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে, যেগুলা নরম এবং দৃঢ় নয়,
যথেষ্ট স্থিতিশীল নয় যাতে শিশু সঠিক সময়ে দাঁড়াইতে পারে, হাঁটতে পারে। অতএব হাঁটা বা দাঁড়ানোর সময়ের যে দুর্বলতা এটা দেখা যায় এবং ক্যালকেরিয়া শিশুরা হাঁটতে দেরি করে শেখে এই কারণে। Calcarea children perspire profusely and easily in the cervical and occipital region, especially when the bed and in the first part of their sleep. ক্যালকেরিয়ার বাচ্চারা সার্ভাইকাল ঘাড়ের যে অংশগুলা এবং অক্সিপিউটাল মাথার খুলির পিছনের অংশে প্রচুর এবং সহজে ঘাম দেয়, বিশেষ করে যখন তারা বিছানায় যায় এবং তাদের ঘুমের প্রথম অংশে তারা বেশি ঘামটা হয় আর কি। The weakness after coitus or masturbation can even last for several days. Very weak and sick for several days after coitus. Other element from sexual activity, pressing pain in the head and back, weakness and trembling of lower limb. সহবাসের পর বা সেক্সুয়ালি যে কোনো কিছু ফ্যান্টাসির পরে, সেটা সহবাস হইতে পারে, হস্তমৈথুন হইতে পারে, এরপরে দুর্বলতা এমনকি বেশ কয়েকদিন পর্যন্ত স্থায়ী হইতে পারে ক্যালকেরিয়া কার্বের ক্ষেত্রে। সহবাসের পরে বেশ কয়েকদিন পর্যন্ত দুর্বল থাকে, অসুস্থ থাকে, কাজে কর্মে মনও দিতে পারে না। যৌন কার্যকলাপ থেকে অন্যান্য অসুস্থতা যেমন মাথা এবং পিঠে ব্যথা, দুর্বলতা, নিম্ন অঙ্গের কাঁপাকাঁপি, ঝাঁকাঝাঁকি এগুলা হইতে পারে। Functional disturbance may consist of weak or incomplete erection. Hahnemann puts it. Emission may also fail completely, or there is a প্রপার ইমিশন অফ সিমেন বাট নো অর্গাজম। কার্যকারী ব্যাঘাত দুর্বল বা অসম্পূর্ণ ইরেকশন নিয়ে হইতে পারে, অর্থাৎ ক্যালকেরিয়া কার্বের প্যানিসটা ঠিকভাবে দাঁড়াবে না, অসম্পূর্ণ মানে শক্ত হবে না ঠিক মতো। হ্যানিম্যান স্যার বলতেছে নিঃসরণ সম্পূর্ণভাবে ব্যর্থ হইতে পারে, অর্থাৎ ইজাকশন পরিপূর্ণভাবে ব্যর্থ হইতে পারে, বীর্যপাত নাও হইতে পারে, অথবা বীর্যের যথাযথ নিগমন হচ্ছে কিন্তু তার কোনো উত্তেজনা নাই, এরকমও হইতে পারে। ইম্পর্টেন্স হ্যাজ অলসো বিন কিউরড বাই ক্যালকেরিয়া কার্ব। ক্যালকেরিয়া কার্ব দ্বারা বহু লোকের পুরুষত্বহীনতা নিরাময় হয়ে গেছে, অর্থাৎ ক্যালকেরিয়া কার্ব এমন একটা ওষুধ যেটা দিয়া সেক্সুয়ালি আপনার কিউর করা সম্ভব। Coitus may be painful with stinging and burning in the male part during ejaculation. বীর্যপাত বেদনাদায়ক হইতে পারে। বীর্যপাতের যখন সময় হয় বা বীর্যপাতের সময় পুরুষের প্যানিসের ভিতরে অতিরিক্ত স্টিঙ্গিং, দংশনের মতো ব্যথা, হ্যাঁ, মৌমাছির হুল ফুটানোর মতো ব্যথা, চিটচির করে ব্যথা এবং জ্বালা পোড়া হইতে পারে। স্পার্মোডিক কর্ড আর পেইনফুলি সোয়েলেন, আর্কিং অ্যান্ড ইফ কন্ট্রাক্টেড। শুক্রাণুযুক্ত যে কর্ড আছে, যে কর্ডটা মানে শুক্রবাহির যে কর্ডটা আছে, এটা খুব বেদনাদায়কভাবে ফুলা যায় এবং যন্ত্রণা হয় যেন এটা সংকুচিত হয়ে আসতেছে। The menses are strongly influenced by calcarea curve. In most cases, they are very too early, too profuse, too long. Hahnemann comments, if the menstruation usually set in several days before 4 weeks are over, and if the flow is excessive, calcarea curve is often indispensably useful, and the more so, the more blood is discharged. But if menstruational always sets in at proper time or later, calcarea will almost never benefit even if the flow is not scanty. মাসিকে মহিলাদের ঋতুস্রাবে ক্যালকেরিয়া কার্বের একটা খুবই বড় প্রভাব আছে। বেশিরভাগ ক্ষেত্রেই মাসিক খুব তাড়াতাড়ি হয়, খুব বেশি সময় থাকে এবং প্রচুর পরিমাণে ভাঙে। হ্যানিম্যান মন্তব্য করে, যদি ঋতুস্রাব সাধারণত 4 সপ্তাহ শেষ হওয়ার কয়েকদিন আগে হয়ে যায় এবং যদি অর্থাৎ সময়ের আগেই হয়, যদি প্রবাহ মিন্সের যে ফ্লোটা, রক্তস্রাবটা যদি অতিরিক্ত হয়, তবে ক্যালকেরিয়া কার্ব প্রায়ই অপরিহার্যভাবে কার্যকর হয় এবং আরও বেশি সুন্দরভাবে মিনিস্ট্রেশন সাইকেলটাকে ঠিক করে দেয়। কিন্তু যদি ঋতুস্রাব সবসময় সঠিক সময়ে বা পরে হয়, ক্যালকেরিয়া মানে সময়ের যদি পরে যে ক্যালকেরিয়া মানে মিন্স যদি হয়, সেই ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব কখনোই উপকৃত হবে না। এমনকি প্রবাহ কম বা বেশি যাই হোক, যদি মাসিক যদি টাইমের পরে যে হয়, এই ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্বের কোনো রেজাল্ট নাই, মাসিক তার সময়ের আগে হইতে হবে। এই কথাটা বলতেছে আমাদের হ্যানিম্যান স্যার, যিনি নিজে হোমিওপ্যাথির আবিষ্কার করেছেন এবং যিনি নিজে ক্যালকেরিয়া কার্ব প্রুভিং করেছে। মিন্স লাস্ট 2 উইক উইথ অ্যান ইন্টারভাল অর 2 উইকস। মাসিক 2 সপ্তাহ স্থায়ী হয়, 2 সপ্তাহের ব্যবধানে হইতে পারে। হ্যাঁ, মানে মাসে 2 বার করে মাসিক হইতে পারে। সাধারণত মোটা সোটা নাদুস টুদুস মেয়ে বাচ্চাদের, যাদের প্রথম এই অল্প বয়সী মেয়েদের, এই ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব খুব ভালো কাজ করে। মিল্ক লাইক লিউকোরিয়া
ইচিং অ্যান্ড বার্নিং, দুধের মতো সাদা স্রাব, চুলকানি ও জ্বালাপোড়া। দুধের মতো সাদা স্রাব পাইলেই ক্যালকেরিয়া কার্ব, কোনো কথা নেই। সিক্রেশন অফ মিল্ক টু অ্যাবান্ডেন্ট গ্যাক্টোমেরিয়া, এক্সেসিভ ল্যাকটেশন উইকনেস অ্যাজ এ কনসিকুয়েন্স অর ব্রেস্ট ডিস্টেন্স মিল্ক স্ক্যান্টি, অর্থাৎ দুধের উপরে যেহেতু ক্যালকেরিয়া কার্ব একটা ক্যালসিয়াম, এবং ক্যালসিয়াম যেহেতু দুধের 80% মলিকুলই হচ্ছে ক্যালসিয়াম, তো সেহেতু দুধের উপরে ক্যালকেরিয়া কার্বের একটা প্রচুর 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 ইফেক্ট আছে। একজন স্তন্যদায়ীর মা বা একজন মা যখন সন্তানকে দুধ পড়ানোর সময় যখন দুর্বলতা হয়, এই ক্ষেত্রেও তাকে দেওয়া যেতে পারে। বুকের দুধ কম হইলেও দেওয়া যেতে পারে, বুকের দুধ বেশি হইলেও দেওয়া যেতে পারে, এবং স্তন যখন ফুলে যে দুধ স্বল্পতা হয়ে যায় সেই ক্ষেত্রেও আমরা ক্যালকেরিয়া কার্ব ব্যবহার হইতে পারে। এবং যে ক্ষেত্রে দুধ নষ্ট হয়ে যায়, দুধ নষ্ট হয়ে বা দুধের গুণগত মান, প্রোটিনের পরিমাণ বেশি হয়ে যায়, এবং ওই দুধটা বাচ্চা খেয়ে যখন পাতলা পায়খানা করে, বমি করে, বদহজম হয়, সেই ক্ষেত্রে মাকে ক্যালকেরিয়া কার্ব দিলে মায়ের বুকের দুধের নষ্ট আবার ঠিক হয়ে আসবে এবং বাচ্চা আবার ঠিক হয়ে যাবে। আর গ্যালোরেক্টিয়া হলো কি, যেখানে লেখা আছে এটা আপনারা পড়ে নেবেন। এবং এট লাস্টলি আমাদের পেজ হচ্ছে, লাস্ট পেজ আমরা পড়তে যাচ্ছি। The skin is generally unhealthy and even small wounds tend to suppurate and do not heal well. ত্বক সাধারণত অস্বাস্থ্যকর হয় ক্যালকেরিয়া কার্বের ক্ষেত্রে, মানে অল্পতেই এদের রিয়াকশন হয়, এমনকি ছোট ক্ষতগুলোও পুঁজপূর্ণ হয় এবং ভালোভাবে নিরাময় হইতে চায় না। চ্যাপড অর ফিশার স্কিন স্পেশালি ইন দোজ হু ওয়ার্ক ইন ওয়াটার, ফাটা চামড়া, বিশেষ করে যারা পানিতে কাজ করে, ওই রাস্টক্সের যে চুলকানিগুলার ফিচার আছে। দ্য ইচিং ইজ ওয়ার্স ইন বেড অন বিকামিং ওয়ার্ম অ্যান্ড পার্টিকুলারলি টুয়ার্ডস মর্নিং। ইচিং ভেসিকুলার ইরাপশন ওভার দ্য হোল বডি, চুলকানি আরও অনেক খারাপ হয়, বিছানার গরম হইলে বাড়ে, বিশেষ করে সকালের দিকে সারা শরীরে চুলকানি, ফুসকাযুক্ত চুলকানি, ওই রাস্টক্সের ফিচারযুক্ত যে চুলকানিগুলো আছে। যেহেতু রাস্টক্স ক্যালকেরিয়া কার্বের অ্যাকুইড, সেহেতু রাস্টক্সের কিছু ফিচার আমরা তো ক্যালকেরিয়া কার্বের মধ্যে পেতেই পারি। আর এই কথাগুলা আজকে আমরা ক্যালকেরিয়া কার্বের আলোচনাটা করলাম, এটা হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা ভিভা থেকে, জর্জ ভিদোলকাসের লেখা ম্যাটেরিয়া মেডিকা ভিভা, এইখান থেকে আমরা আজকে পুরো আলোচনাটা করলাম। এবং আশা করি সবাইকে আমরা বুঝাইতে পেরেছি। এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে, কারো কোনো বুঝতে অসুবিধা হলে আপনারা প্রশ্ন করেন, আমি উত্তর দিচ্ছি। এবং সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।